শান্ত শহর হায়দ্রাবাদের বুকে হঠাৎ হানা দেয় এক পুলিশ খেকো সিরিয়াল কিলার। এই রহস্যময় খুনি একের পর এক পুলিশ কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করে রেখে যায় রহস্যময় সব ক্লু। পুরো পুলিশ বিভাগ যখন আতঙ্ক আর অনিশ্চয়তায় ডুবে যায়, তখন এই ভয়ঙ্কর রহস্যের জট খুলতে মাঠে নামে আইপিএস অফিসার কিরণ প্রভা আর ফরেন্সিক বিশেষজ্ঞ প্রভাকর শর্মা। কিন্তু এই কেস কোনো সাধারণ সিরিয়াল কিলিং কেস নয়। তদন্ত যত গভীরে যায়, ততই সামনে আসে নতুন নতুন রহস্য, গোপন সম্পর্ক, অন্ধকার অতীত আর এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা পুরো ঘটনাকে আরো জটিল করে তোলে। সন্দেহের তীর বারবার নতুন মানুষদের দিকে ঘুরে যায়, আর প্রতিটা সূত্র যেন আর একটা রহস্যের জন্ম দেয়। কে এই রহস্যময় খুনি? কেন শুধুমাত্র পুলিশ কর্মকর্তারাই তার নিশানা? এটা কি ব্যক্তিগত প্রতিশোধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বহু বছর ধরে চাপা পড়ে থাকা কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? এমনই ভরপুর সাসপেন্স, পাপে ভরা অতীত, রহস্য, ক্রাইম আর রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ওয়েব সিরিজ পুলিমেকা, যার অর্থ শিকারী আর শিকার। সময়টা 6 মাস আগের। খবরে বলা হচ্ছে করিমনগরে 10 দিনে 10 জন ভিখারিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এক সাইকোপ্যাথ কিলার রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষদের মাথা পাথর দিয়ে পিষে হত্যা করছে। ফলে সাধারণ মানুষদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। তবে সিটি পুলিশ কমিশনার কথা দিয়েছে খুব দ্রুতই আসামিকে গ্রেফতার করা হবে। এক হোটেলে বসে খাওয়ার সময় মধ্যবয়সী এক ছেলে টিভিতে বসে এই খবর দেখছিল। অনেক রাত হয়ে যাওয়ায় দোকানদার তাড়াতাড়ি খাওয়া শেষ করতে বললে ছেলেটা রেগে খাবারে পানি ঢেলে টাকা দিয়ে দেয় হাঁটা। নির্জন রাস্তায় ছেলেটা হাঁটছে। পুলিশের গাড়ি তখনও টহল দিয়ে বেড়াচ্ছে। ছেলেটা হাঁটতে হাঁটতে এক দোকানের সামনের রাস্তায় কাউকে মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে পাশ থেকে বড় একটা পাথর তুলে ধীরে ধীরে এগিয়ে লোকটাকে মারতেই যাবে, তখনই চাদর সরিয়ে বন্দুক তাক করে বেরিয়ে আসে পুলিশ অফিসার কিরণ। সাথে সাথেই বাকি অফিসাররা এসে সাইকোটাকে গ্রেফতার করে নেয়। পরের দিন মিডিয়ার সামনে সাইকোর মুখ ঢেকে উপস্থিত করা হয়। কমিশনার জানায় ট্রেনি অফিসার কিরণ প্রভা ক্রিমিনাল সাইকোলজিতে মাস্টার্স করেছে, এজন্যই সে 48 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করতে পেরেছে। কিরণ বলে এই সাইকো কিলার খাদির শহরে 12 জনকে হত্যা করেছে। খাদিরের মায়ের নাম রাজিয়া, সে একজন ভিক্ষুক। রাজিয়া চেয়েছিল তার সন্তানকে এই দারিদ্রতা থেকে দূরে রেখে ভালো শিক্ষা দেবে। কয়েকদিন আগে খাদি তার পরিবারের কাউকে কিছু না জানিয়ে বন্ধুদের সাথে হায়দ্রাবাদ থেকে এই শহরে ঘুরতে আসলে রেল স্টেশনে রাজিয়াকে ভিক্ষা করতে দেখে। বন্ধুরা খাদির আর তার মাকে নিয়ে টিটকারি শুরু করে দেয়। তখনই খাদিরের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। লজ্জা আর অপমানে একদিন রাতে খাদির বড় পাথর দিয়ে তার মায়ের মাথা থেতলে দেয়। ওটাই খাদির প্রথম হত্যা ছিল। এরপর খাদির তার রাগ মেটাতে আরো 12টা খুন করে। গল্প চলে আসে বর্তমানে হায়দ্রাবাদে। সিটি থানায় সার্কেল ইন্সপেক্টর প্রকাশ অফিসারদেরকে ডিউটি দিয়ে থানা থেকে বের হয়ে লক্ষ্য করে তার ড্রাইভার এখনো বাসায় যায়নি। আজ ড্রাইভারের মেয়ের জন্মদিন, তাই ড্রাইভারকে আগে আগে যেতে বলেছিল, কিন্তু ড্রাইভার তাকে না নামিয়ে যেতে চায় না। প্রকাশ কিছু টাকা দিয়ে বলে মেয়ের জন্য গিফট কিনে নিও আর আমাকে স্টেশনে নামিয়ে দিও। প্রকাশ স্টেশনে নেমে স্ত্রীর সাথে ফোনে কথা বলতে বলতে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তখনই কে যেন তাকে মিস কল দেয়। পুরো স্টেশন ফাঁকা, প্রকাশ একাই সেখানে দাঁড়ানো। তার পেছনে উলের পোশাক পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। ট্রেন আসার শব্দ পেতেই সেই মুখোশধারী লোকটা প্রকাশকে আচমকাই ধাক্কা মারে। সাথে সাথেই প্রকাশ চলন্ত ট্রেনের সামনে গিয়ে পড়ে সেখানেই মারা যায়। সকাল হতেই শহরের সবাই তাদের দিন কেমন যাবে সেটা জানার জন্য নামকরা জ্যোতিষী দিবাকর শর্মার রাশিফলের পডকাস্ট শুনছে। দিবাকর কফি ব্রেকের জন্য রুমের বাইরে আসতেই দেখে তার মাই তাকে নিয়ে উল্টাপাল্টা বকছে, কারণ মানুষ ভিডিওতে আজে বাজে কমেন্ট করছে। দিবাকরের মা বলে এসব বাদ দিয়ে ছেলেদের উপরে নজর দে, বড়টা তো 2 বছর হলো আমেরিকা গেছে, একটা কলও দেয় না, ছোট ছেলেটা যে কোনো সময় পালিয়ে যাবে। কিচেনে দিবাকরের স্ত্রী তার বড় ছেলে কারুনাকে কল দিয়ে জিজ্ঞেস করে তো সমস্যা কি, বাবার সাথে কথা বলিস না কেন? কারুনাকার বেশ রেগে কলটা কেটে দেয়। ট্রেন থেকে সুব্রমণিয়াম নামের এক লোক তার মেয়েকে নিয়ে নামে। আসলে দিবাকরই সুব্রমণিয়ামকে তার মেয়ের বিয়ের সম্বন্ধের জন্য পাঠিয়েছে। পাত্র হচ্ছে দিবাকরের ছোট ছেলে প্রভাকর শর্মা, পেশায় ফরেন্সিক এক্সপার্ট, বর্তমানে ক্লু টিমের হেড। প্রভাকর সেখানে সিআই প্রকাশের লাশ থেকে স্যাম্পল কালেক্ট করছে। সুব্রমণিয়াম এমন জায়গায় ছেড়ে দেখা নিয়ে নাক সিটকালে দিবাকর বলে
বলে, জায়গা গুরুত্বপূর্ণ না, ছেলেকে দেখে কেমন লাগে তারপর বলবেন। কল কেটে সুব্রহ্মণ্যম তার মেয়েকে প্রভাকরকে দেখাতেই মেয়ে তো বিয়ের জন্য এক পায়ে রাজি হয়ে যায়। সুব্রহ্মণ্যম দিবাকরকে কল দিয়ে জানিয়ে দেয় যে ছেলে অনেক পছন্দ হয়েছে। স্যাম্পল কালেক্ট শেষে হাত ধোয়ার সময় দিবাকর প্রভাকরকে কল দিয়ে সুব্রহ্মণ্যম আর তার মেয়ের কথা জানাতেই প্রভাকর বিয়ের জন্য মানা করে দিলে দিবাকর এবার রেগে কলটা কেটে দেয়। লাশ নিয়ে যাওয়ার সময় কমিশনার এসে লাশ দেখে আফসোস করে বলে, প্রকাশ অনেক ভালো অফিসার ছিল। আরেক অফিসার বলে, এখনো পর্যন্ত এটাকে অ্যাক্সিডেন্টই মনে হচ্ছে। গতকাল রাত 11টায় এই ঘটনা ঘটে। ফরেন্সিক রিপোর্ট না আসা পর্যন্ত জানা যাচ্ছে না যে স্যার কালকে ড্রিঙ্কস করেছিল কিনা, তবে আমার জানা মতে সে রোজ ড্রিঙ্কস করত। আর এখানে সিসিটিভির মেইনটেনেন্স কাজ চলছে, তাই কোনো ফুটেজও নেই। ক্রাইম সিন থেকে যাওয়ার সময় কমিশনার দূরে একটা অ্যাপার্টমেন্ট দেখে সেখানে সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। প্রভাকর ল্যাবে ক্রাইম স্পট থেকে পাওয়া সবকিছু ভালোভাবে পরীক্ষা করে। হঠাৎ কিছু একটা খটকা লাগায় পুরনো এক কেসের কিছু এভিডেন্স বের করে দেখে দুইটা কেসের প্যাটার্ন একদম মিলে যাচ্ছে। কমিশনার সব থানার ওসিদের সাথে মিটিং এ বসে। শেষু নামের এক অফিসারকে জিজ্ঞেস করে, এসআর নগরের এসআই অনিল মার্ডার কেসের কোনো আপডেট আছে? শেষু জানায়, জিজ্ঞাসাবাদ তো করা হয়েছিল, তবে ওখানে কোনো ফুটেজ পাওয়া যায়নি, তাই ইনভেস্টিগেশন আর এগোয়নি। দুজনকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি। কমিশনার রেগে বলে, 1 মাস হয়ে যাচ্ছে, আমরা এসআই মার্ডার কেসই সলভ করতে পারছি না। মিডিয়া কি আমাদেরকে এত সহজে ছেড়ে দিবে? আমরা জনগণকে কিভাবে সুরক্ষা দিব? তখনই এক অফিসার রেল স্টেশনের পেছনের অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ নিয়ে আসে। সেখানে দেখা যায় পশুর মতো পোশাক পরা কেউ একজন প্রকাশকে ধাক্কা দিয়েছে। কমিশনার শিওর হয়ে যায় এটা অ্যাক্সিডেন্ট নয়, বরং মার্ডার। এই ফুটেজ ফরেন্সিকে পাঠিয়ে খুনির চেহারা ক্লিয়ার করার জন্য বলা হয়, তবে এই ব্যাপারটা আপাতত গোপন রাখতে বলে। প্রভাকর এসে জানায় সিআই প্রকাশকে খুন করা হয়েছে। কেউ স্যারকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। স্যার তাকে ধরার চেষ্টা করেছিল। লোকটা পশমের কোট পরা ছিল। কোটের রং ছিল গ্রে কালারের। স্যারের নখ থেকে পশমের কিছু অংশ পেয়েছি। আরেকটা অবাক করা ব্যাপার হলো 1 মাস আগেই সার্মপিট লেকে এসআর নগরের এসআই অনিলের মার্ডার হয়। সেই খুনি আর এই খুনি দুজনই একই, কারণ অনিলের শার্টেও একই রকমের পশম পাওয়া গিয়েছিল। প্রভাকর 2 ভিক্টিমের ছবি দেখালে সবাই হতবাক হয়ে যায়। কমিশনার অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কি এটা সিরিয়াল কিলারের কাজ? প্রভাকর গম্ভীর হয়ে বলে, হতে পারে। কমিশনার বুঝে যায় কোনো এক সাইকো কিলার এবার পুলিশ ডিপার্টমেন্টকেই তার টার্গেট বানাচ্ছে। বারাঙ্গাল শহরে মহা উৎসব চলাকালীন অফিসার কিরণ দেবীর সাজ নিয়ে নাচছে। মন্দির পর্যন্ত যেতে যেতে কিরণের নজর আসামিদের উপরেই থাকে। আচমকা রং ছুড়ে দুজন আসামিকে ঘায়েল করে বন্দুকের মাথায় সাইলেন্সার লাগিয়ে চুপচাপ বিল্ডিং এর ভেতরে চলে যায়। কৌশলে কিরণ আর তার টিম একে একে আসামিদেরকে কুপকাত করতে থাকে। আসামিদের লিডারকে ধরতে গেলেই লিডার কিরণের উপরে গুলি চালায়, কিন্তু আয়নায় কিরণ দেখে ফেলায় তাড়াতাড়ি সরে যায়। কিরণ মারতে গেলেই লিডার কিরণকে এক দরজার সাথে ধাক্কা মেরে পালিয়ে যায়। দরজায় ধাক্কা লেগে খুলে গেলেই কিরণ লক্ষ্য করে স্কুলের বাচ্চা মেয়েদের হাত মুখ বেঁধে রেখেছে। টিমকে বাচ্চাদেরকে সামলাতে বলে কিরণ সে লিডারের পিছনে যায়, কিন্তু লিডারের পায়ে গুলি লাগলেও সে দেওয়াল টপকে পালিয়ে যায়। খবরে বলা হয় ডিসিপি কিরণের সাহসিকতায় 14 জন বাচ্চাকে উদ্ধার করা হয়েছে। এক মা তার মেয়েকে নিয়ে কিরণের কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। কমিশনার তখন কিরণকে কল দিয়ে অভিনন্দন জানিয়ে বলে, করিমনগরের সাইকো কিলারের কথা মনে আছে? আমার মনে হচ্ছে আবারও হায়দ্রাবাদে একই সমস্যা দেখা দিয়েছে। কেসটা বেশ সিরিয়াস। এবার পুলিশ অফিসারদেরকে টার্গেট করেছে, তাই যত দ্রুত পারো চলে আসো। 3 দিনও হয়নি কিরণ এখানে এসেছে, তবুও বাধ্য হয়ে তাকে রাজি হতে হয়। গভীর রাত, পরিত্যক্ত এক বিল্ডিং এ আলো জ্বলছে আর নিভছে। কেউ একজন ভাঙাচোরা এক রুমে আসে। দেখা যায় সেখানে সেই উলের কোট ঝুলানো। কি মনে হয় কে হতে পারে এই খুনি? সাদা পোশাকে এক ব্যবসায়ী রাতে বাসায় ফিরে তার স্ত্রী আর সন্তানকে সারপ্রাইজ দিতে সুইজারল্যান্ডের টিকিট দেখায়। অ্যানিভার্সারি গিফট হিসাবে সে পরিবারকে বিদেশে ট্যুর দেওয়াবে। পরিবারকে ট্যুরের প্ল্যানে ব্যস্ত রেখে ব্যবসায়ী লক করা এক অন্ধকার রুমে এসে বোর্ডে সিআই প্রকাশের ছবি টাঙায়। সেখানে আগে থেকেই এসআই অনিলের ছবিতে ক্রস চিহ্ন দেওয়া। ব্যবসায়ী প্রকাশের ছবিতেও ক্রস দিয়ে প্রচন্ড রেগে বলে, এই পুলিশ কুকুরগুলো মারা গেছে। কারুনা তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়া চলে আসে, তবে পরিবারের কেউ কিছুই জানে না। বাবা তাকে কয়েকবার কল দেয়, কিন্তু সে কল রিসিভই করে না। দিবাকর তার স্ত্রীকে জিজ্ঞেস করে, তোমার ছেলের কি হয়েছে? 2 বছরে একবারও আমাদের সাথে কথা বলার সময় হলো না। এদিকে কিরণ হায়দ্রাবাদে পৌঁছে কমিশনারকে জিজ্ঞেস করে, সাইকো কিলারের থিওরি কে জানিয়েছে? কমিশনার জানায়, ফরেন্সিক টিমের হেড প্রভাকর। সে একটা ক্লু পেয়েছে। আমি এসআইটি টিম গঠন করেছি যেটা তুমি লিড করবে, তাই যত দ্রুত পারো তদন্ত শুরু করে দাও। ল্যাবে প্রভাকর কাজ করছে, তখনই তার বাবা
আবারও কল দিয়ে জানায় অনুরাধা নামের এক মেয়ে প্রভাকরের সাথে দেখা করতে যাবে। প্রভাকর বেচারা পড়ে যায় বিপদে। বাবা যখন তখন যেখানে সেখানে মেয়ে পাঠিয়ে দিচ্ছে। কল কাটার পরেই প্রভাকর খেয়াল করে কিরণ হেঁটে আসছে। প্রভাকর তাকেই অনুরাধা মনে করে, যদিও কিরণকে দেখে প্রভাকরের মনে তো লাড্ডু ফুটছে। তার অ্যাসিস্ট্যান্ট ভেঙ্কট তাকে এখানে দেখলে মজা করতে পারে, তাই প্রভাকর কোনো কথা না বলেই কিরণের হাত টান দিয়ে ক্যান্টিনে নিয়ে আসে। প্রভাকর লাজুক কণ্ঠে বলে, আপনি কিছু মনে করবেন না, বাবা হুট করে এখানে মিটিং সেট করেছে, আমার এসব একটুও ভালো লাগে না। তবে সত্যি বলতে আজ পর্যন্ত যত মেয়ে দেখেছি তাদের মধ্যে আপনাকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। ঠিক তখনই রানী নামের আরেক অফিসার এসে কিরণকে স্যালুট দিয়ে বারাঙ্গালের সেই 14টা মেয়েকে উদ্ধারের কেসের প্রশংসা করলে প্রভাকর অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি অনুরাধা না? কিরণ জানায় সে আইপিএস অফিসার কিরণ, একটা কেসের জন্য এখানে এসেছে। ঠিক তখনই ভেঙ্কট অনুরাধাকে নিয়ে আসলে কিরণ বলে, ওই যে আপনার অনুরাধা, বলেই চলে যায়। বেচারা প্রভাকর বোকার মতো তাকিয়েই থাকে। এদিকে প্রভাকর বাবাকে জানায় তার অনুরাধাকে নয় বরং অন্য একজনকে পছন্দ হয়েছে। দিবাকর অবশ্য তাতেও খুশি, অন্তত কোনো মেয়েকে তো পছন্দ হয়েছে। বাবা তার বিস্তারিত জানতে চাইলেই বলে, আমি তো কিছু জানি না, সে আইপিএস অফিসার কিরণ, শুধু এটুকুই জানি। পরের দিন কিরণ নতুন অফিসে এসে সব ফাইল ডকুমেন্টস গোছানোর পর টিমের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। টিমে প্রভাকরও আছে। এছাড়াও সৎ অফিসার রিয়াজ আছে, যে এই পর্যন্ত 150 জন সরকারি অফিসারকে জেলে পাঠিয়েছে। নারেশ, যে আন্ডার কভার অপারেশনে এক্সপার্ট। এরপর আছে রানী, যে ইফতিজাদের কাছে এক আতঙ্কের নাম। এরপর নারাসিমা, যার ইন্টেলিজেন্স টিমে 20 বছরের অভিজ্ঞতা আছে। প্রভাকর জানায় তার অ্যাসিস্ট্যান্ট ভেঙ্কট ফটোগ্রাফিতে এক্সপার্ট। কিরণ সবাইকে জানায় প্রভাকরের মতে পুলিশ ডিপার্টমেন্টকে এক সাইকোপ্যাথ কিলার টার্গেট করছে, তাই গত 6 মাসে অনিল এবং প্রকাশের সব কল রেকর্ড আর লোকেশন ডিটেইলস সবকিছু চেক করতে হবে। সবাই চলে গেলে প্রভাকর জিজ্ঞেস করে, আপনি কি বিবাহিত? কিরণ রেগে বলে, সেটা আমার বাবা মা বুঝে নিবে, ব্যাস। সাথে সাথেই প্রভাকর তার বাবাকে কল দিয়ে কিরণের বাবা মায়ের সাথে কথা বলতে বলে। এদিকে টিম তদন্তের কাজে লেগে পড়ে। অনিল আর প্রকাশের বাড়ি থেকে শুরু করে তাদের কল হিস্টোরি, তারা কি কি কেস সলভ করেছে সব খুঁজে বের করে। কয়েকটা সিসিটিভি ফুটেজও পাওয়া যায়। তবে সবকিছু মিলালে সেই ব্যবসায়ী ছবি বেরিয়ে আসে। একমাত্র তার সাথেই এই দুজনের শত্রুতা ছিল। সব তথ্য কালেক্ট করার পর কিরণকে একটা ভিডিও দেখায়, যেখানে সেই ব্যবসায়ী অনিলকে মিডিয়ার সামনে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। রিয়াজ জানায় লোকটার নাম রবি, রিয়েল এস্টেটের বিজনেস করে। বালাঙ্গানাতে তার পার্টনারের সাথে কিছু জমি নিয়ে ঝামেলা আছে। অনিল রবির পার্টনারের কাছ থেকে টাকা নিয়ে রবির বিপক্ষে কথা বলেছিল, এই জন্য রবি মিডিয়ার সামনে এসে তাকে হুমকি দেয়। অনিলের হত্যার দিন রবির নম্বর থেকে 2 বার কল করা হয়। প্রকাশের মৃত্যুর দিনও রবির নম্বর থেকে মিস কল গিয়েছিল। আরেকটা ভিডিওতে দেখা যায় এক বারে বসে রবি এবং প্রকাশ ড্রিঙ্কস করছে। হঠাৎ রবি রেগে ড্রিঙ্কস এর বোতল দিয়ে প্রকাশের মাথায় বাড়ি মারে। প্রকাশকে মারতে গেলে স্টাফরা তাকে এসে থামায়। স্টাফরা জানিয়েছে সেদিন তারা না থাকলে প্রকাশকে রবি মেরেই ফেলতো। কিরণ জিজ্ঞেস করে, রবিকে জিজ্ঞাসাবাদ করেছো? রনি জানায় তার ফোন বন্ধ, সিমও খুলে রেখেছে, লাস্ট লোকেশন পাওয়া যাচ্ছে না। কিরণ রবির ছবি মিডিয়ায় ছড়িয়ে দিতে বলে। সাথে সাথে সকল থানা এবং আত্মীয় স্বজন সবাইকে রবির বিষয়ে সতর্ক করতে বলে, যেন তাকে দেখলেই জানিয়ে দেয়। সব চ্যানেলে রবির নিউজ ছড়িয়ে পড়ায় রবি রাকেশ নামের এক লোকের বাসায় গিয়ে লুকায়। টিভিতে খবর দেখে রাগে ফুঁসতে থাকে। রাকেশের স্ত্রী বেশ ভয় পেয়ে যায় যদি পুলিশ তাদেরকে এসে ধরে, তাই রবিকে চলে যাওয়ার জন্য বলে রবি ভীষণ রেগে যায়। বাইরে তখন পুলিশের টিম আগে থেকেই লুকিয়েছিল। ধীরে ধীরে পুলিশের টিম রবিকে ঘিরে ধরে সোজা থানায় নিয়ে আসে। এত দ্রুত আসামিকে ধরতে পারায় কমিশনার কিরণকে অভিনন্দন জানায়। কিরণ জিজ্ঞেস করে, আমাকে কি ট্রান্সফার করে দিবেন? কমিশনার জানায়, না, এবার আর ট্রান্সফার করব না। এসিপি অফিসে একজন কল দিয়ে জিজ্ঞেস করে, এসিপি শ্রীনিবাস আছে? অফিসার জানায়, না, সে তো পার্সোনাল ট্রিপে গেছে, সোমবার ফিরবে। শ্রীনিবাস তার মেয়ে আর স্ত্রীকে নিয়ে অবসর কাটাতে ফার্ম হাউসে আসে। ফার্ম হাউস থেকে 500 মিটার দূরে পশমের পোশাক পরা কেউ একজন ছোট হাতুড়ি হাতে দাঁড়িয়ে আছে। তাহলে কি রবি সেই সিরিয়াল কিলার নয়? আসল খুনি কি তাহলে অন্য কেউ? কারুনা তার কলিগ বিনোদকে কল দিয়ে বলে দ্রুত রিপ্লেসমেন্ট খুঁজতে, সে বেশি দিন ইন্ডিয়ায় থাকতে পারবে না। কল কাটার পর তার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তোমার বাবাকে বলেছো আমার বাবা মাকে নিয়ে কথা না বলতে? গার্লফ্রেন্ড বলে, হ্যাঁ, কিন্তু 2 বছর হয়ে গেছে। ওই বাসে তোমার বাবা মায়ের সাথে অন্যরাও ছিল, তাদের পরিবারের কারোর তো কিছু হয়নি। কারুনা এই টপিকে কোনো কথাই বলতে চায় না। গাড়ি সিগন্যাল এসে থামলে কারুনার পাশেই দিবাকরদের গাড়ি থামে। প্রভাকরের দাদি বলে, মেয়ের বংশ গোত্র না জেনে সেখানে কিভাবে যাচ্ছিস? দিবাকর বলে, আমি দেখেছি ওই মেয়ে প্রভাকরের জন্য খুবই ভালো হবে। দিবাকরের স্ত্রীর হঠাৎ নজর পড়ে কারুনার উপরে। কারুনাকে ইন্ডিয়ায় দেখে মা হতবাক হয়ে যায়, কিন্তু কাউকে কিছুই বলে না। সিগন্যাল ছেড়ে দিতেই 2 গাড়ি 2 দিকে
দিকে চলে যায়। কিরণকে তার গার্ড এসে জানায় দিবাকর শর্মা নামের একজন দেখা করতে এসেছে। কিরণ ভাবে কোনো অফিসিয়াল বিষয়, তাই তাকে অফিসে দেখা করতে বলে। কিন্তু নামটা চেনা চেনা লাগায় কিরণের বাবা বাইরে গিয়ে দেখে আরে এটা তো তার গুরুজি, যার পডকাস্ট সে রোজ সকালে শোনে। অতি সম্মানের সাথে দিবাকর আর তার পরিবারকে ভেতরে নিয়ে আসে। দিবাকর কিরণকে বলে আমার ছেলে তোমার সাথেই কাজ করে, ফরেন্সিক টিমের প্রভাকর। ও যেদিন বলেছে তোমাকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছে, তোমার নাম জন্মতিথি সব মিলিয়ে দেখেছি, তোমরা একে অপরের জন্য একদম পারফেক্ট। মেয়ের বিয়ের কথা, তাও আবার গুরুজির ছেলের সাথে। এটা শুনেই কিরণের বাবা মা তো মহা খুশি। এদিকে কাছারিতে রবিকে জিজ্ঞাসাবাদ করলে রবি বলে আমাকে হাজারবার প্রশ্ন করলেও আমি একই উত্তর দিব, আমি ওদেরকে মারিনি। রিয়াজ জিজ্ঞেস করে তুমি ওদের মারতে চেয়েছিলে না? রবি বলে হ্যাঁ, ওরা আমাকে বিপদে ফেলেছিল তাই চেয়েছিলাম, কিন্তু সত্যি বলছি আমি ওদেরকে মারিনি। রিয়াজ জিজ্ঞেস করে 7 সেপ্টেম্বর তুমি কোথায় ছিলে? তুমি জানতে না অনিল তার বন্ধুদের সাথে লেকের পাড়ে যাবে? তুমি আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলে। অনিল তার বন্ধুদের থেকে আলাদা হলেই তুমি তার গলা চেপে মেরে ফেলো। রবি বলে আমি লেকে শুধু একবারই গিয়েছিলাম। রবিকে যতই প্রশ্ন করা হয় না কেন সে ততবারই একটাই কথা বলে, সে কিছুই জানে না। রিয়াজ জিজ্ঞেস করে প্রকাশকে সেদিন বারে বোতল দিয়ে কেন মেরেছিলে? রবি হাত জোর করে বলে এটা বাদে অন্য যে কোনো প্রশ্ন করেন, এটা আমার ব্যক্তিগত বিষয়। কিরণ বলে বলতে সমস্যা হলে লিখে জানাও, বলেই সবাই বের হয়ে যায়। রাতে ঝুম বৃষ্টি শুরু হয়। ফার্ম হাউসে শ্রীনিবাসের পরিবার গানের কলি খেলছে। হঠাৎ কলিং বেল বাজতেই শ্রীনিবাস চেক করতে যায়, কিন্তু দরজা খুলে কাউকেই দেখে না। বিষয়টাকে পাত্তা না দিয়ে খেলায় মনোযোগ দিতেই আবারও কলিং বেল বেজে ওঠে। শ্রীনিবাস চেক করতে গেলে এবারও কাউকে দেখে না। আশেপাশে ঘুরে দেখে পেছনে গাছের আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। এত রাতে এই বৃষ্টির মধ্যে কে এসেছে সেটা দেখতে শ্রীনিবাস তেড়ে যায়। গাছের কাছে যেতেই আর কাউকেই দেখা যায় না। শ্রীনিবাস লোকটাকে খুঁজতে থাকে। তখনই খুনি শ্রীনিবাসের পেছনে এসে দাঁড়ায়। শ্রীনিবাস পেছনে ফিরতে হাতুড়ি সুচালো মাথা শ্রীনিবাসের কপালে ঠেকে যায়। সাথে সাথেই কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ে। শ্রীনিবাস মাটিতে লুটিয়ে পড়তেই খুনি যাওয়ার সময় লক্ষ্য করে শ্রীনিবাসের মেয়ে পেছনে দাঁড়ানো। ভয়ে মেয়েটা মা মা বলে চিৎকার করে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে পানির পাইপে পা বেঁধে মেয়েটা ট্যাপের উপরে পড়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ আর ফরেন্সিক টিম তাদের তদন্তের কাজ শুরু করে। কমিশনার আসলে এক অফিসার জানায় এটা কিভাবে হয়েছে এখনো জানা যায়নি। এই ফার্ম হাউসটা শ্রীনিবাস কয়েকদিন আগেই কিনেছে। এখানে প্রায় পরিবার নিয়ে ঘুরতে আসে। মেয়ে কাভিয়া হোঁচট খেয়ে পড়ে এক চোখ নষ্ট হয়ে গেছে, তাই শ্রীনিবাসের স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে গেছে। ক্রাইম সিন পর্যবেক্ষণের পর কমিশনার বলে শ্রীনিবাস রিয়েল এস্টেট মার্কেটে শেয়ার হোল্ডার ছিল। ডিপার্টমেন্ট এটা নিয়ে কানাঘুষা চলছে। ইনভেস্টিগেশনে এই দিকটাও বিবেচনায় রাখতে হবে। ফার্ম হাউসের ওয়াচম্যান জানায় রাত 10টা কি 11টার দিকে সে পি করার জন্য বের হয়েছিল। তখনই পশুর পোশাক পরা কোনো মানুষকে হেঁটে যেতে দেখে। এটা শুনে কমিশনার সিরিয়াল কিলারের পোশাকের ছবি দেখাতেই ওয়াচম্যান বলে হ্যাঁ এটাই ছিল। 20 ফিট দূরত্ব থেকে দেখলেও আমি শিওর এই পোশাকেই ছিল। কমিশনার বুঝে যায় তারা আসলে ভুল মানুষকে ধরেছে। কমিশনার কিরণকে কল দিয়ে জানায় রবি খুনি না, তাকে এখনই ছেড়ে দিতে হবে, কারণ আসল খুনি গতকাল রাতে বাঞ্জারা হিলসের এসিপি কে খুন করেছে। কমিশনারের আদেশে কিরণ রবিকে ছেড়ে দেয়। কিরণ চিন্তায় পড়ে যায় যে সে কিছু একটা তো মিস করছে। রিয়াজ বলে প্রথমে এসআই, তারপর সিআই, আর এখন এসিপি, এরপর হয়তো ডিসিপি কে টার্গেট করবে। প্রভাকর বলে হায়দ্রাবাদে 12,000 পুলিশ আছে, যদি খুনির টার্গেট প্যাটার্ন ধরা যায় তাহলে পরবর্তী টার্গেটকে বাঁচানো সম্ভব। এই তিনজনের মধ্যে অবশ্যই কোনো না কোনো কমন পয়েন্ট আছে। শপিং মল, ফার্ম কমন জায়গা যেখানে তারা প্রায় যেত, সেটা আগে আমাদেরকে জানতে হবে। রাতে প্রভাকর খাবার গরম করার সময় লক্ষ্য করে মা বাইরে বসে কান্না করছে। প্রভাকর কাছে আসতেই মা জানায় সে গতকাল কারুণাকে হায়দ্রাবাদে দেখেছে। চিন্তা হচ্ছে যে তোর বাবা যদি জানতে পারে না জানি কি হবে। কারুণা নিজেকে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে, এই কথা তোর বাবাকে আমি কিভাবে বলবো? প্রভাকর বলে তুমি চিন্তা করো না, আমি ওকে খুঁজে বের করব। প্রভাকর গুগলে কারুণার নাম সার্চ করে কোনো রেজাল্টই পায় না। ফেসবুকেও তার আইডি পাওয়া যায় না। এরপর লিঙ্কডিনে গিয়ে সার্চ করতেই কারুণার আইডি পেয়ে দেখে সে পিপল টেক কোম্পানিতে কাজ করে। প্রভাকর রিসিপশনে কারুণার সাথে দেখা করার কথা জানালে রিসিপশন থেকে কারুণাকে কল দেয়। কারুণার রেগে বলে আমার কোনো ভাই নেই, তাকে এখনই বের করে দাও। কিন্তু প্রভাকর এত সহজে হার মানবে না, তাই গার্ডের বারণ করা সত্ত্বেও ভেতরে চলে আসে। প্রভাকরকে দেখে কারুণা গার্ডকে দরজা আটকে চলে যেতে বলে। প্রভাকর জিজ্ঞেস করে তুই এসব কেন করছিস? আমেরিকায় গিয়ে কি আমাদেরকে ভুলে গেছিস? ইন্ডিয়ায় তোর পরিবার থাকে সেটা ভুলে গেছিস? কারুণা রেগে বলে এই পরিবারকে ভুলতেই আমি আমেরিকা গিয়েছিলাম, এই পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কারুণার এমন কথায় প্রভাকর হতবাক হয়ে যায়। কারুণা বলে ওই পরিবারে জন্মগ্রহণ করাই আমার জন্য সবচেয়ে বড় পাপ। স্কুল কলেজ সব জায়গায় আমার ক্লাসমেটরা আমার
আমার বাবার ভিডিও দেখিয়ে হাসি ঠাট্টা করতো, আমাকে র‍্যাগ দিত। কত রাত আমি কান্না করেছি, ঘুমাতে পারিনি। সহ্য করতে না পেরে আমার মরতে ইচ্ছা হচ্ছিল। 2 বার চেষ্টাও করেছিলাম, কিন্তু সাহস হয়ে উঠিনি। নিজেকে দিবাকর শর্মার ছেলে বলতেও লজ্জা করে, কাউকে মুখ দেখাতে পারি না। ওই পরিবার থেকে বের হতে চেয়েছিলাম, তাই যখন সুযোগ পেয়েছি চলে গেছি। প্রভাকর ভাইয়ের এমন কথায় তপ্ত হয়ে যায়। কারণা বলে, যখন কেউ আমার পরিবারের কথা জিজ্ঞেস করে আমি বলি সবাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এসব শোনার পর প্রভাকর বলে, মানুষের কাছে বাবা সম্মান আর বিশ্বাসের জায়গা, কিন্তু তোর কাছে সে লজ্জার। তুই যে হয়ে বড় হয়েছিস, যে শিক্ষা দীক্ষা পেয়েছিস, আমাকেও সেই একইভাবে বড় করা হয়েছে। তুই বাবার ওই টাকাতেই আমেরিকা গিয়েছিস, তার সুযোগ নিয়েছিস, অথচ স্বার্থের কারণে তাকেই মেরে ফেললি। স্বার্থপর কারণা বলে, সব তো টাকার জন্য, তাই না? সে আমার জন্য কত টাকা খরচ করেছে হিসাব দিয়ে দিস, আমি তার 10 গুণ ফেরত দিব। প্রভাকর রেগে বলে, মৃত মানুষের কি আর টাকার দরকার হয়? বলেই কান্না করতে করতে অফিস থেকে বের হয়ে যায়। রাতে কিরণ জগিং এর জন্য রেডি হচ্ছে। বাবা মা এসে বিয়ের কথা বলতেই কিরণ বলে, আমি তো জগিং করার জন্য সময় পাই না, বিয়ে তো দূরের কথা। বাবা বলে, সময় বের করতে হবে। বাবা মায়ের এসব কথায় গুরুত্ব না দিয়ে কিরণ বেরিয়ে পড়ে। কিরণের সাথে 2 জন সিকিউরিটি গার্ড যেতে চাইলে কিরণ মানা করে দেয়। গার্ডরা যেহেতু বিবাহিত, তাদের পরিবারকে সময় দিতে বলে। কিরণ একাই পার্কে জগিং করতে আসে। সামনে এক গাছের আড়ালে খুনি কিরণকে মারার জন্য রেডি হয়ে আছে। আচমকা দৌড়ে এসে অ্যাটাক করতেই কিরণ টের পেয়ে সরে যায়, কিন্তু হাতুড়ির স্ক্র্যাচে কিরণের হাতে লেগে যায়। কিরণ খুনিকে মেরে হাতুড়ি ফেলে বেঘরে মারতে থাকে। এক পর্যায়ে খুনি কিরণকে উপড়ে ফেলে লাঠি দিয়ে মাথায় বাড়ি দিলে কিরণ কিছুটা দুর্বল হয়ে পড়ে, তবুও হাল না ছেড়ে লড়াই করে যায়। কিরণ কিলারের মাস্ক সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু খুনি কোনো রকমে কিরণকে ধাক্কা মেরে পালিয়ে যায়। কিরণ কমিশনারকে জানাতেই পুরো টিম কিরণের বাসায় চলে আসে। কিরণের ক্ষত দেখার পর কমিশনার বলে, অল্পের জন্য বেঁচে গেছো, তোমার জীবন আর ঝুঁকিতে ফেলতে পারবো না, আমি অন্য কাউকে এই দায়িত্ব দিব। কিরণ কাকুতি মিনতি করে বলে, আর একটু সময় দেন, কারণ খুনিকে সেই ধরবে। শ্রীকান্ত বলে, কিলারের এই ব্যর্থতা ওকে আরো বেশি পাগল করে দিবে, রিস্ক আগের তুলনায় আরো বেড়ে গেছে। কিন্তু কিরণ কারোর কথা শুনতেই চায় না। কমিশনার কিরণের বাবাকে কিরণকে বোঝাতে বলে, কিন্তু কিরণের বাবা মা উল্টো কিরণকেই সাপোর্ট করে বলে, ও ঠিকই বলেছে। কিরণকে সরিয়ে দিলে খুনি এটাকেই তার জয় হিসাবে দেখবে, আর আমাদের মেয়েকে আমরা চিনি, যতক্ষণ পর্যন্ত সে ওই খুনিকে ধরতে পারবে না সে শান্তিতে ঘুমাবেও না। বাবা মায়ের সাপোর্ট পেয়ে কিরণের খুব গর্ব হয়। কমিশনার রাজি হয়ে যায়, কিন্তু কিরণকে 3-4 দিন আরাম করতে বলে। পার্ক থেকে এক অফিসার খুনির ব্যবহারকৃত অস্ত্র নিয়ে আসলে কমিশনার সেটা পরীক্ষা করার জন্য প্রভাকরকে দেয়। প্রভাকরকে ভেঙ্কাট বলে, আজ পর্যন্ত কেউ খুনির হাত থেকে রক্ষা পায়নি, ম্যাডামই এই প্রথম বেঁচে ফিরেছে। রিয়াজের রিসিপশনে কমিশনার তার স্ত্রীকে নিয়ে আসে। প্রভাকর হঠাৎ কিরণকে আসতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। প্রভাকর এসে খাওয়ার জন্য বলতেই কমিশনার জিজ্ঞেস করে, তুমি আবার এসব কেন করছো? রিয়াজ জানায়, সন্ধ্যা থেকেই ও আমাকে সাহায্য করছে। এই কথা শুনে কমিশনার কিরণকে বলে, এমন স্বামী পাওয়ার জন্য আসলেই ভাগ্য লাগে। কিরণ অবাক হয়ে জিজ্ঞেস করে, স্বামী মানে? কমিশনার বলে, তুমি না বললেও আমরা জানি তোমাদের পরিবারে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। প্রভাকর তো সেই খুশি, কিন্তু কিরণ প্রচন্ড রেগে যায়। সবাই ছবি তুলতে গেলে কিরণ প্রভাকরকে ঝাড়ি দিয়ে বলে, তুমি এসব কথা সবাইকে কেন বলেছো? প্রভাকর হেসে বলে, জানলে সমস্যা কি, তুমি তো বলেছো খুনিকে ধরতে পারলে বিয়ে করবে। কিরণ রেগে তাকাতেই কমিশনার সবাইকে ছবি তুলতে ডাকে। কমিশনারের কথায় প্রভাকর খুশি খুশি কিরণের পাশে দাঁড়িয়ে ফোনে সেলফি তুলতে গেলেই লক্ষ্য করে কিরণ তার মায়ের মতোই কানের দুল পড়েছে। কিরণের বিরক্তি লাগলেও সবার সামনে মুচকি হেসে ছবি তোলে। কারুনা অফিস থেকে বের হতেই খেয়াল করে তার মা দাঁড়ানো। গাড়ি থেকে নেমে গেলেই মা জিজ্ঞেস করে, তুই দেশে কবে আসলি, আর বাসায় কেন যাসনি? অফিসের সামনে কেউ দেখে ফেলতে পারে, তাই কারুনা মাকে তার বাসায় নিয়ে আসে। মা একের পর এক প্রশ্ন করতেই থাকে। কারুনা কোনো কথার উত্তর না দিয়েই রুম থেকে কয়েক বান্ডিল টাকা আর ডায়মন্ড নিয়ে এসে মাকে বলে, এটা বাবার জন্য, এখানে রোলেক্সের ঘড়ি, প্রাডা আর আইফোন আছে। মা বুঝতে পারে না কারুনা এসব কেন করছে। কারুনা বলে, এগুলো নিয়ে যাও, যদি আরো টাকা দরকার হয় আমাকে বলবে, আমি দিব, কিন্তু আমার কাছ থেকে কোনো কিছু আশা করবে না। আমি ওই বাসায় যাব না, বাবার সাথে দেখা করব না। মা বলে, আমি তোকে এসবের জন্য জন্ম দেইনি। তখন কারুনার গার্লফ্রেন্ড এসে জিজ্ঞেস করে, এটা কে, নতুন মেইড নাকি? কারুনা চুপচাপ এসব দাঁড়িয়ে শোনে। গার্লফ্রেন্ড সরে গেলেই মা বলে, মা হিসাবে ছেলের মন পরিবর্তন করতে এসেছিলাম, কিন্তু এখানে যে আছে সে আমার ছেলে না, বলেই কান্না করতে করতে চলে যায়।
রাতে এক ডক্টর দোকান থেকে ওয়াইন কিনে তার গার্লফ্রেন্ডের কাছে আসে। ডক্টর চিকেন কারি গন্ধ পেয়ে বলে, একটা অমলেটও বানিও তো। মহিলাটা বিরক্ত হয়ে বলে, সব শখ আহ্লাদ তো আমার কাছেই, স্ত্রীকে তো কিছু বলতেই পারো না। হঠাৎ ডক্টর তার গাড়ির শব্দ পায়। অ্যালার্ম শুনে মনে হয় কেউ তার গাড়িতে হাত দিয়েছে। ডক্টর গিয়ে চেক করে দেখে রাস্তায় কেউ নেই, তাই গাড়ি লক করে আবারও চলে যায়। কিছুক্ষণ পর আবারও শব্দ হলে ডক্টর রেগে বেরিয়ে এসে গাড়ির চারপাশ লক্ষ্য করে, কিন্তু সেখানে কেউ নেই। গাড়ি লক করে পেছনে ফিরলেই সেই সাইকো কিলার এসে ডক্টরকে নৃশংসভাবে মেরে ফেলে। কমিশনারের কাছে এই খবর পৌঁছাতেই কমিশনার লোকাল ইন্সপেক্টরকে কিরণের সাথে দেখা করতে বলে। ইন্সপেক্টর দামোদর কিরণের কাছে গিয়ে জানায়, গতকাল রাত 11টা থেকে 12টার মধ্যে বারবোন্ডা এরিয়ার ভিত্থাল রাও কলোনিতে গান্ধী হাসপাতালের দস্তাগিরি নামের ফরেন্সিক ডক্টরকে মেরে ফেলা হয়েছে। সেখানের ফুটেজ চেক করতে গিয়ে জানতে পারি ওই বাসায় কোনো ক্যামেরা নেই, কিন্তু বাসার কাছে একটা ওয়াইন শপ আছে। দস্তাগিরি প্রায় সেখানে যেত। রানী সেই ফুটেজ প্লে করতে দেখা যায় দস্তাগিরি দোকান থেকে 10টার দিকে ওয়াইন কেনে আর মার্ডার হয় 11:45-এ। সন্দেহ হওয়ায় দোকানের ফুটেজ চেক করতে গিয়ে লক্ষ্য করি 11:20-এ উলের পোশাক পরা কেউ সেখান থেকে হেঁটে যাচ্ছে। সবাই বুঝে যায় এটা সেই সাইকো কিলারের কাজ। প্রভাকর অবাক হয়ে বলে, বিষয়টা বেশ অদ্ভুত। এতদিন পুলিশ অফিসারকে টার্গেট করেছিল, এখন হুট করে গান্ধী হাসপাতালের ডক্টরকে কেন মারলো? তার মানে সে এখন তার টার্গেটকে র্যান্ডমলি বেছে নিচ্ছে। শুধু পুলিশ নয়, সাধারণ মানুষরা এখন তার টার্গেট হতে পারে। ব্যাপারটা আমাদের আর লুকিয়ে রেখে লাভ হবে না, জনগণকে সাবধান করতে হবে। কিরণ বেশ চিন্তায় পড়ে যায়। জনগণ জানলে তারা প্যানিক করবে অথবা খুনি পালিয়ে যেতে পারে। প্রভাকরের স্পটে পাওয়া ক্লু চেক করতে ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। কারণ তখন এক ডিস্কোতে পার্টি করতে করতে বন্ধুদের সাথে গার্লফ্রেন্ড সুয়েতাকে বেস্ট ফ্রেন্ড থেকে লাইফ পার্টনার বানানোর ঘোষণা দেয়। কমিশনার কিরণকে কল দিয়ে জানায়, মিনিস্টার রেগে আছে, খুনিকে ধরার জন্য 72 ঘন্টা সময় দিয়েছে, নয়তো তোমাকে এই কেস থেকে রিপ্লেস করে দিবে। বেশ গভীর রাতে প্রভাকর কিরণের কাছে এসে বলে, খুনিকে খুঁজে পেয়েছি। কিরণ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কে এসে? প্রভাকর কড়া গলায় বলে, কে আবার? তুমি? তার মানে পশুর পোশাকের আড়ালে আসলে কিরণ নিজেই লুকিয়ে আছে। কিরণ জিজ্ঞেস করে, মজা করছো নাকি? প্রভাকর জানায়, ডক্টরের ক্রাইম সিন থেকে কালেক্ট করা স্যাম্পলে কানের দুলের স্টোন পাওয়া গেছে। প্রভাকরের বুঝতে আর বাকি থাকে না ওটা কিরণের কানের দুল। প্রভাকর কিরণের মেয়েদের থেকে কানের দুল নিয়ে তারপর প্রমাণ সহ সেখানে এসেছে। প্রভাকর ছবি বের করে দেখায় সেই কানের দুল অনুষ্ঠানের দিন কিরণের কানেই ছিল। দুজনেই হাত গুটিয়ে বেশ ভাব নিয়ে বসে। তাহলে কি রক্ষকই এখন ভক্ষক? গল্প চলে আসে 34 মাস আগে। সেকেন্দ্রাবাদ থেকে ত্রিবান্দাম পর্যন্ত সাবরি এক্সপ্রেসে কিরণ তেলেঙ্গানা স্পোর্টসের জন্য তার গার্লস টিমের সাথে যাচ্ছে। সবাই খাওয়া দাওয়া আর ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত থাকলেও কিরণ বই পড়ায় ব্যস্ত। ট্রেন ওটাপালাম স্টেশনে এসে দাঁড়াতেই কয়েকজন দুর্বৃত্ত এসে ঘুমন্ত কিরণের মুখে ক্লোরোফর্ম দিয়ে কিরণকে অজ্ঞান করে ফেলে। ট্রেনের বাকিরা ঘুমে থাকায় কেউ টেরই পায় না। দুর্বৃত্তরা চুপচাপ কিরণকে ট্রেন থেকে তুলে নিয়ে যাওয়ার সময় ওয়াশরুম থেকে বের হওয়া পল্লবী নামের এক মেয়ে এসব থেকে চিৎকার করে, কিন্তু সবাই তখন গভীর ঘুমে মগ্ন। এর মধ্যে ট্রেনও ছেড়ে দেয়, তাই পল্লবী সাহস করে নিচে নেমে স্টেশনের এক স্টাফকে ডাকে। স্টাফ তখন নেশা করে মাতাল হয়ে পড়ে আছে। দুর্বৃত্তরা স্টেশনের পিছনে জঙ্গলের দিকে নিয়ে যায়। উপায় না পেয়ে পল্লবী একাই তাদেরকে ফলো করে। দুর্বৃত্তগুলো কিরণের সাথে অন্যায় করতেই যাবে, তখনই বুদ্ধি করে পল্লবী সামনে এসে চিৎকার করে বলে, জলদি সবাই এখানে আসো। আরো লোক আসছে ভেবে দুর্বৃত্তরা ভয়ে দৌড়ে পালায়। পল্লবী গরুর চারি থেকে পানি নিয়ে এসে কিরণের মুখে ছিটিয়ে দিতেই কিরণের জ্ঞান ফিরে আসে। কিরণের সাথে ঘটে যাওয়া এই ভয়ানক ঘটনায় কিরণ ভয়ে থরথর করে কাঁপছে। পুলিশ ডেকে পল্লবী সম্পূর্ণ ঘটনার বিবরণ দেয়। কিরণকে কমপ্লেন ফাইলে সাইন করতে বললে স্টেশন স্টাফ বলে, এগুলো তো আশেপাশের বস্তি ছেলেদের কাজ, ওরা তো আগেও এমন করেছে, আপনারা কখনো কোনো অ্যাকশনই নেননি, তাহলে এই নাটক কেন করছেন? পুলিশ ঝাড়ি দিয়ে বলে, বেশি কথা বললে তোকেও ধরে নিয়ে যাব, আর আপনারা এখন চলে যান, কিছু জানতে পারলে কল দিব। পুলিশ চলে গেলে স্টাফ জানায় এটা এখানকার নিত্যদিনের ঘটনা। থানায় অনেক অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো লাভই হয় না। তুমি ভাগ্যবান যে তোমার সাথে কিছু হয়নি। পল্লবী জিজ্ঞেস করে, আমরা ত্রিবান্দান যাব, পরের ট্রেনটা কখন? স্টাফ জানায় সন্ধ্যার আগে আর কোনো ট্রেন নাই, 9 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে ত্রিবান্দামের বাস পাওয়া যাবে। লোকটা যাতায়াত ভাড়া হিসাবে কিছু টাকাও দিয়ে দেয়। কিরণ এই ট্রমা থেকে বের হতেই পারছে না, বারবার সেসব মনে করে তার গা শিউরে উঠছে, তাই অঝরে কান্না করতে থাকে। পল্লবীকে ধরে বলে, যদি তুমি না থাকতে তাহলে আজ আমার কি হতো? পল্লবী সান্ত্বনা দিয়ে বলে, কিছুই হয়নি। কিরণ কিছুতেই কান্না থামাতে পারে না। বেশ কিছুক্ষণ পর কিরণ শান্ত হলে জানায় তার নাম কিরণ প্রভা, সেন্ট এন কলেজের স্টুডেন্ট, তেলেঙ্গানা ভলিবল টিমের প্লেয়ার। পল্লবী জানায় সে চেস প্লেয়ার, JNTU কলেজ থেকে এসেছে। কিরণ কাউকে এই সম্পর্কে জানাতে মানা করে। ওই দিনের পর থেকেই দুজনের মধ্যে বেশ
বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। পল্লবীর পরিবার অন্য শহরে থাকায় পল্লবী হোস্টেলে থাকতো, তাই প্রায়ই কিরণ পল্লবীকে তার বাসায় নিয়ে আসতো। ধীরে ধীরে সে একদম তাদের পরিবারের সদস্যর মতো হয়ে যায়। পল্লবী কিরণের আপন বোনের মতো সোলমেট হয়ে যায়। একদিন কলেজ যাওয়ার সময় রাস্তায় কয়েকটা বখাটে কিরণ আর পল্লবীকে উত্ত্যক্ত করে। পল্লবী গুরুত্ব দিতে না চাইলেও প্রতিবাদী কিরণ গিয়ে জুতা পেটা শুরু করলে বখাটেগুলো পালিয়ে যায়। কিরণ পল্লবীকে জানায় ছোটবেলা থেকে সে পাইলট হতে চাইতো, গ্রাজুয়েশনের পরে পাইলটের এক্সাম দেয়, দিল্লি এভিয়েশন টিমে সে সিট পেয়ে গেছে, ফাইনালি সে এখন উঠতে পারবে। কিরণ বেশ খুশি, কিন্তু পল্লবী মন মরা হয়ে দাঁড়িয়ে আছে। কিরণ জিজ্ঞেস করে, তুমি কি খুশি হওনি? পল্লবী বলে, তোমার পাইলট হওয়াটা আমার মোটেও পছন্দ হচ্ছে না, তুমি পুলিশ অফিসার হলেই ভালো হবে। তোমার মধ্যে আমি এই 1 মাসে অনেক সৎ আর দায়িত্ববান পুলিশের অনেক কোয়ালিটি, অনেক গুণ দেখেছি। আমি চাই না ট্রেনে তোমার সাথে যা হয়েছে সেটা অন্য কারোর সাথে হোক। তুমি পুলিশ হলে সমাজের ভালো হবে। যাই হোক, তোমার ভবিষ্যৎ তোমার ইচ্ছা। কিরণ কোনো উত্তর না দিয়েই চলে যায়। কিরণ পল্লবীর এই কথাগুলো সারাদিন ভাবতে থাকে। পুলিশ অফিসার হলে সমাজের এসব অন্যায়কে কিরণ নির্মূল করতে পারবে। পল্লবীর ইচ্ছাটা তো ভুল কিছু না। আজ সন্ধ্যায় কিরণের ফ্লাইট, মা ল্যাগেজ গুছাচ্ছে। কিরণ এসে জানায় সে যাবে না, কারণ পাইলট হয়ে প্লেন উড়ানোর থেকে পুলিশ হয়ে ন্যায়ের পক্ষে লড়াই করাটাই সবচেয়ে বেশি সম্মানের। কিরণের এমন পরিবর্তনে মা বকাঝকা শুরু করলেও বাবা বেশ খুশি। কিরণ মত পরিবর্তন করেছে শুনে পল্লবী আইপিএস পরীক্ষার জন্য এক গাদা বই নিয়ে আসে। সেদিন থেকে কিরণের ইউপিএসসির প্রস্তুতি শুরু হয়ে যায়। একদিন কিরণ এবং তার বাবা কিছু একটা দেখে বেশ অবাক হয়ে যায়। আসলে পল্লবী আইপিএস অফিসার কিরণের ছবি আঁকিয়ে সেটা বাঁধিয়ে নিয়ে এসেছে। পুলিশের পোশাকে কিরণকে বেশ মানিয়েছে। দেখতে দেখতে পরীক্ষার দিন মন্দিরে পূজা করে পরীক্ষা দিতে যায়। কিরণ আইপিএস অফিসার হয়েও যায়। এই আনন্দের খবরে কিরণের থেকে বেশি পল্লবী এবং কিরণের বাবা মা অনেক খুশি ছিল। কিরণ ট্রেনিং এর জন্য পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে দূরের শহরে আসে। ট্রেনিং প্র্যাকটিস শেষ করে রুমে আসতেই তাকে বাবা কল দেয়। বাবা মার কাছে নিয়ে গেলেই পল্লবী ফোন নিয়ে বেলকনিতে দৌড়ে আসে। দুইজন ঘন্টার পরে ঘন্টা কথা বলতে থাকে। কিরণ ন্যাশনাল পুলিশ ট্রেনিং একাডেমিতে যা যা প্র্যাকটিস করত সব পল্লবীকে শেয়ার করত। পল্লবীর মনে হতো সে নিজেই যেন ট্রেনিং করছে। সবকিছু ভালোই চলছিল যতক্ষণ না হায়দ্রাবাদে এক ভয়ানক ঘটনা ঘটে। কনস্টেবল আনজায়ের মাধ্যমে আজিজনগর থানার ব্যাপারে জানতে পারে। একদিন রাতে পল্লবী থানায় কল দিয়ে জানায় কেবিআর ফার্ম হাউসে কয়েকজন ড্রাগস নিয়ে এসেছে, আর সুজানার সাথে এর কোনো যোগসূত্র নেই বলেই কল কেটে দেয়। এসআই অনিল ইন্সপেক্টর প্রকাশকে কল দিয়ে জানালে সে বলে, ওটা তো ভিআইপি এলাকা, ওখানে ব্যাচেলার পার্টি হচ্ছে, মন্ত্রী মিনিস্টারের ছেলেমেয়েরা আইএস আইপিএস অফিসাররাও সেখানে আছে, তুমি চাইলে যেতে পারো, সেখানে হয়তো কিছু সম্মানই দিবে। অনিল আনজায়কে নিয়ে ফার্ম হাউসে আসে। আনজায়ের বাইরে দাঁড়ালে অনিল একাই ভিতরে যায়। বেশ কিছুক্ষণ পর অনিল 1 লাখ টাকা নিয়ে বেরিয়ে আসে। প্রকাশে কল দিয়ে জানালে সে বলে, 20,000 টাকায় স্টাফকে দাও, বাকিটা আমরা দেখে নিব। 20,000 আনজায়া, 30 অনিল আর বাকি 50 প্রকাশের। এভাবেই চলছে দেশের আইন। থানায় এসে অনিল ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। পল্লবী আবারও কল দিয়ে বলে, আপনাদেরকে অ্যাকশন নিতে বললাম, আর আপনারা তা না করে ঘুষ নিয়ে চলে গেলেন। এখন ওরা আমাকে মারছে যে আমি কেন অভিযোগ করেছি। আনজায়া বিষয়টা অনিলকে জানায়। এসআই ফোন নিয়ে ঝাই দিয়ে বলে, রাতে কি ঘুমাতেও পারবো না। পল্লবী বলে, আপনারা অ্যাকশন না নিলে আমি মিডিয়ায় কল দিব, বলেই কল কেটে দেয়। অনিল পড়ে যায় মহা ঝামেলায়। মিডিয়ার ভয়ে অনিল প্রকাশকে কল দিয়ে সব বললে প্রকাশ কল কেটে 9 টিভির এক সাংবাদিককে কল দেয়। রবি বুঝে যায় কেবিআর ফার্ম হাউসের জন্যই কল দিয়েছে। অন্যান্য চ্যানেলগুলো সেখানে পৌঁছে গেছে। এমন নিউজ কেই বা হাতছাড়া করতে চাইবে। এসব জেনে প্রকাশ অনিলকে কল দিয়ে বলে, অনেক বড় ঝামেলা হবে, তুমি এক কাজ করো, স্টাফ নিয়ে আমার বাসা থেকে আমাকে নিয়ে যাও, আমি শ্রীনিবাস স্যারকে কল দিচ্ছি। প্রকাশ এসিপি শ্রীনিবাসকে কল দিয়ে জানালে সে লেডি কনস্টেবল সাথে নিতে বলে, কারণ আগে মিডিয়াকে সামলাতে হবে। শ্রীনিবাস বলে, আমি সোজা ফার্ম হাউসে যাচ্ছি। ফার্ম হাউসে মিডিয়া আর শ্রীনিবাস একসাথে হাজির হয়। কনস্টেবলরা মিডিয়াকে সামলাতে ব্যস্ত। অনিল আর প্রকাশ পৌঁছালে শ্রীনিবাস অনিলকে ঝাই দিয়ে বলে, তুমি কি এভাবে কেস সামলাবে? এখন মিডিয়ার সামনে নাটক করবে যে এটাই আমাদের প্রথমবারের ইন্সপেকশন। শ্রীনিবাস মিডিয়াকে জানায়, ভেতরে কি হচ্ছে জানি না, আমরা গিয়ে আগে দেখি, বাকিটা পরে জানাবো। অনেকক্ষণ হয়ে যায়, কেউ বাইরে আসে না। ঘন্টাখানেক পর শ্রীনিবাসের টিম এক মেয়ের মুখ ঢেকে টানতে টানতে এনে মিডিয়াকে জানায় এই মেয়েটাই কোকেন নিয়ে পার্টিতে এসেছিল, ওর নাম পল্লবী। মেয়েটা অনেক কাকতি মিনতি করে বলে, আমি এসব কিছু জানি না, আমি তো ড্রাগের ব্যাপারে কথা বলতে কল দিয়েছিলাম, কিন্তু ভিআইপি সন্তানদেরকে বাঁচাতে ওরা নির্দোষকে ফাঁসাচ্ছে। পল্লবীর ব্যাগ থেকে ড্রাগস বের করে দেখানো হয়। তার চেহারা না দেখেই পুলিশের গাড়িতে তোলা হয়। পল্লবী ছটফট করে মাথার উন্নসওয়ালি দেখা যায় এটা আসলে কিরণের বান্ধবী পল্লবী। পল্লবী বারবার আকুতি জানায় তারা অনেক বড় অন্যায় করছে, সে এমন কিছুই করেনি। কে শোনে কার কথা? শ্রীনিবাস বলে, তুমি স্বীকার করে নাও ড্রাগস তোমার।
2 দিনে তুমি জামিন পেয়ে যাবে। পল্লবী এই অন্যায় কোনোভাবেই মানতে চায় না। তার বাবা মা এসব শুনলে অনেক কষ্ট পাবে। পল্লবী এমন কাজ কখনোই করবে না। আনজায়া মায়া করে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু আনজায়াকে ধমক দিয়ে চুপ করানো হয়। আনজায়ার পদবিতে ছোট হওয়ায় অন্যায়ের বিরুদ্ধে বেশি কিছু বলতেও পারে না। পল্লবী ছটফট করতে থাকলে প্রকাশ গলা চেপে বলে, স্বীকার করে নে, তাহলেই তোর জন্য ভালো হবে। পল্লবীকে মেডিকেল চেকআপের জন্য গান্ধী হাসপাতালে আনা হয়। পল্লবী ডক্টরকে জানায়, এরা জোর করে আমাকে নিয়ে এসেছে, সে অন্যায় কিছুই করেনি। ডক্টর এসব কাজে জড়াতে না চাইলে শ্রীনিবাস ফোনে ডক্টরকে কারোর সাথে কথা বলিয়ে দেয়। তারপরেই ডক্টর পল্লবীকে ভেতরে নিয়ে যায়। আনজায়া নীরবে শুধু এসব অপকর্ম দেখতে থাকে, কারণ তার হাত তো বাঁধা। কি সব টেস্ট করিয়ে ফিরে আসার সময় শ্রীনিবাস ডক্টরকে বলে, তোমার টাকা কাল পরশুর মধ্যেই পেয়ে যাবে। ডক্টর এমন এক রিপোর্ট বানিয়ে দেয় যার জন্য পল্লবী কখনোই জেল থেকে ছাড়া পাবে না। গাড়ির মধ্যে শ্রীনিবাস পল্লবীকে বলে, তোমার ব্যাগে ড্রাগস, শরীরে ড্রাগস, ডক্টরের রিপোর্টেও ড্রাগস এসেছে, নিজের থেকে সব মেনে নাও। পল্লবীকে আগেই ড্রাগস দেওয়ায় নেশার ঘরে থাকলেও পল্লবী প্রতিবাদ করে বলে, আমি মানবো না, আমি নির্দোষ, আমি কিছুই করিনি। প্রকাশ বলে, দেখো এখানে অনেক বড় বড় প্রভাবশালীরা জড়িত, স্বীকার করে নেওয়াই তোমার জন্য ভালো। তবুও পল্লবী কোনো আপোষ করে না। পল্লবীকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়। ম্যাজিস্ট্রেট রিপোর্ট দেখতে চায়। পল্লবী বিড়বিড় করতেই থাকে, পুলিশ আমাকে ফাঁসিয়েছে, আমার কোনো দোষ নেই। ম্যাজিস্ট্রেট বলে, এটা কোর্ট না, কালকে উকিল হায়ার করে কোর্টে এসব কথা বলবে। পল্লবীর এমন অবস্থা দেখে ম্যাজিস্ট্রেট রিমান্ডের জন্য অনুমতি দিয়ে দেয়। নির্দোষ পল্লবীকে চানচানগুড়া ওমেন্স জেলে পাঠানো হয়। এই ঘটনা জানার পর প্রভাকর জিজ্ঞেস করে, পল্লবী কি এখনো জেলে? কিরণ উত্তর দিতেই যাবে, তখনই কমিশনার এসে বলে, হোম মিনিস্টারের সাথে মিটিং আছে, চলো। প্রভাকরকে জিজ্ঞেস করে, ডক্টরের ক্রাইম সিন থেকে যেসব ক্লু পাওয়া গেছে সেগুলো কি কাজে? প্রভাকর আর কিরণ দুজনের নজর পড়ে কানের দুলের উপরে। কিরণের মনে ভয় শুরু হয়, প্রভাকর কি এবার সব বলে দিবে? প্রভাকর কিরণের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ। তাহলে কি এখন প্রভাকর নিজেই কিরণকে ধরিয়ে দিবে? পিপল টেকের স্পন্সরে এক কালচারাল অডিটোরিয়ামের উদ্বোধনীতে কারুণাকার এসেছে। প্রধান অতিথি সেন্ট্রাল মিনিস্টার কৃষ্ণা মোহন। কারুণাকার প্রদীপ জ্বালাতে বললে মোহন জানায় সে তার গুরুজি ছাড়া কোনো কাজই করে না, তাকে কল দেওয়া হয়েছে, সে এখনই আসবে। গুরুজি আসতেই দেখা যায় এটা আর কেউ নয় বরং কারুণার বাবা দিবাকর শর্মা। মোহন দিবাকরকে ফুলের তোড়া আর চাদর পরিয়ে স্বাগতম জানায়। ভেতরে এগোতেই লক্ষ্য করে কারুণা দাঁড়ানো। দিবাকর আর কারুণা দুজনেই বেশ অবাক হয়ে যায়। ছেলে ইন্ডিয়ায় আর বাবা জানেই না। দিবাকর সবার সামনে কিছু না বলেই উদ্বোধনীর কাজ শুরু করে। মোহন জানায়, আজ আমি এখানে আসতে পেরেছি শুধুমাত্র গুরুজির জন্য। মোহন কারুণার পরিচয় জানায় সে আমেরিকাতে জন্মগ্রহণ করে আর সেখানেই বড় হয়েছে। এখানে পিপল টেক কোম্পানির হেড হিসাবে এসেছে। তার মা বাবা ডক্টর ছিল আর ভাই ইঞ্জিনিয়ার। তাদের ভক্তি অনেক বেশি ছিল, তাই শ্রীসাইলামে গিয়েছিল, কিন্তু কার অ্যাক্সিডেন্টে সবাই মারা যায়। এই কথা শুনে দিবাকর বেশ কষ্ট পায়। কারুণা লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। মোহন বলে, যাদের ভক্তি ছিল তারা মারা গেছে, আর কারুণার কোনো বিশ্বাস নেই, সে এখনো বেঁচে আছে। দিবাকর বলে, এজন্যই তো পাপীরা বেশি দিন বাঁচে, আর তার পরিবার মারা গিয়ে প্রমাণ করেছে তারা ভাগ্যবান, আর কারুণা একা দুনিয়ায় বেঁচে প্রমাণ করেছে সে কতটা অভাগা। কারুণা চুপ করে দাঁড়িয়ে থাকে। সকালে কিরণ জগিং করার সময় খেয়াল করে প্রভাকর বসে আছে। পাশে বসতেই প্রভাকর জিজ্ঞেস করে, আমার একটা সন্দেহ আছে, তুমি খুনি হলে তোমার উপরে হামলা করলো কে? কিরণ বলে, বারাঙ্গার সাইদিলু। এটা সেই আসামি যে সেদিন মেয়ে কিডন্যাপিং এর কেসে গুলি খাওয়ার পরও পালিয়ে গিয়েছিল। সাইদুলুর প্ল্যান ছিল কিরণকে মেরে দোষটা সিরিয়াল কিলারের উপরে চাপিয়ে দিবে। সাইদুলুর ডিপার্টমেন্টে কানেকশন আছে। আচ্ছা, তুমি কেন কমিশনারকে সত্যি বলনি? সেদিন রাতে কমিশনার জিজ্ঞেস করলে প্রভাকর বলেছিল, ক্লু তো পেয়েছি, একই পশম যেমনটা অনিল, প্রকাশ এবং শ্রীনিবাস স্যারের মার্ডার কেসে পাওয়া যায়, তার মানে এগুলো সিরিয়াল কিলারেরই কাজ। প্রভাকর কিরণকে বলে, আমি এখনো সব জানি না, তাই মিথ্যা বলেছি। তবে পল্লবী এখন কোথায়? কিরণ জানায়, পল্লবী অ্যারেস্ট হওয়ার কয়েকদিন পর একদিন সকালে কিরণের কাছে কল আসে যে পল্লবী আর এই দুনিয়াতে নেই। কিরণের বাবা অন্তিম সংস্কারের কাজ করে। লজ্জা অপমান সহ্য করতে না পেরে পল্লবী জেলেই নিজেকে শেষ করে দেয়। যার জন্য কিরণ পুলিশ অফিসার হলো, সেই পল্লবী তাকে ছেড়ে চলে যায়। পল্লবীর বাবা মা দুজনেই হার্টের রোগী ছিল। এই জন্যই কিরণের বাবা মা পল্লবীর অন্তিম সংস্কার করে। পল্লবী মারা গেছে শুনে প্রভাকর হতবাক হয়ে যায়। কিরণ বলে, একাডেমিতে ট্রেনিং এর পর আমার ফিল্ড ট্রেনিং শুরু হয়। ভিন্ন ভিন্ন থানায় আমাকে ট্রেনিং এ যেতে হতো। সেইভাবেই আজিজনগরে ট্রেনিং এ যায়। কিভাবে এফআইআর লেখা হয় সেটা শেখাতে শেখাতে লাঞ্চ টাইমে অফিসার চলে যায়। সেই সুযোগে কিরণ রেকর্ড রুমে কেভিয়ার ফার্ম হাউসের ফাইল খুঁজতে থাকে, কিন্তু পায় না। পেছনে ফিরে দেখে আনজায়া দাঁড়ানো। আনজায়া জিজ্ঞেস করে, ফার্ম হাউসের ফাইল লাগবে তাই তো? আমি তোমাকে বলছি সেদিন কি হয়েছিল। আনজায়ার কাছ থেকে সত্য জানার পর কিরণ সিদ্ধান্ত নেয় পল্লবীর মৃত্যুর সাথে যারা যারা জড়িত সবাইকে সে শাস্তি দিবে।
দিবে। প্রভাকর জিজ্ঞেস করে, তোমার বদলা নেওয়া শেষ হয়েছে? কিরণ বলে, না, যারা সেদিন প্রভাব খাটিয়েছিল সবাই অপরাধী, তাদের সবাইকে শাস্তি পেতে হবে। তুমি চাইলে কমিশনারের কাছে প্রমাণ হ্যান্ডওভার করে আমাকে থামাতে পারো, তাহলেই এই সব শেষ হয়ে যাবে। প্রভাকর বলে, পল্লবীর সাথে যা হয়েছে তা অন্যায়, যাদের জন্য হয়েছে তাদের শাস্তি পাওয়া উচিত, কিন্তু এভাবে না। শাস্তি সব না, ন্যায় বিচার পাওয়াটাই প্রাধান্য হওয়া উচিত। যে অপমান, নিন্দা আর কলঙ্কের খাতায় পল্লবীর নাম উঠেছে সেটা তো মুছে যায়নি। পল্লবী মারা গেলেও সমাজ পল্লবীকেই খারাপ জানে। মানুষ মারা গেলেও মানুষের প্রতিচ্ছবি থেকেই যায়। তাই সবার সামনে সত্য তুলে ধরতে হবে। কাউকে বাঁচাতে গিয়ে পল্লবীকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, অপরাধীদেরকে সমাজের সামনে আনতে হবে। কিরণ জিজ্ঞেস করে, তুমি কি এসব করতে পারবে? প্রভাকর চুপ করে থাকে। কিরণ বলে, এসব করা অনেক কঠিন, কারণ সহজেই প্রমাণ করা যাবে না, কোর্টে প্রমাণ লাগবে। সেটা আমরা কোথায় পাবো? এই জন্যই আমি এই পথ বেছে নিয়েছি। প্রভাকর কিছু একটা ভেবে বলে, সবই সম্ভব। কোর্টের সকল তথ্য আর প্রমাণ আমরা দেখাতে পারবো, আসল অপরাধীদেরকে এক্সপোজ করতে পারবো। আমরা দুজন মিলে সব করব। আমি পল্লবীকে সাহায্য করতে চাই। কিরণ জিজ্ঞেস করে, কিভাবে করবে? প্রভাকর বলে, আগেই তোমার নেক্সট টার্গেট কে সেটা জানতে হবে। কিরণ জানায়, কেবিআর এর মেয়ে সুরুজনা। সুরুজনা এখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছে, একটা কোম্পানির সিও হয়ে কাজ করে। প্রভাকর কিরণকে নামিয়ে দিতে আসলে কিরণ তাকে কফির জন্য ভেতরে ডাকে। ভেতরে এসে দেখে প্রভাকরের পরিবার আগে থেকেই সেখানে আছে। দিবাকর কিরণকে বলে, প্রভাকরকে অনেক মেয়ে দেখিয়েছি, কিন্তু সবসময় না করে দিয়েছে, কিন্তু তোমাকে প্রথম দেখাতেই সে হ্যাঁ বলেছে। তোমাদের দুজনের কুণ্ডলি মিলিয়ে দেখলাম তোমরা একে অপরের জন্য পারফেক্ট। এখন তুমি রাজি থাকলে আমরা কথা পাকাপাকি করব, কোনো প্রেশার নেওয়া লাগবে না, তুমি ভেবে চিনতে তারপর জানিও। কিরণ বলে, অপেক্ষা কেন করতে হবে, এখনই বলে দিচ্ছি। সবাইকে তাক লাগিয়ে কিরণ হ্যাঁ উত্তর দেয়। এটা শুনে প্রভাকর অনেক খুশি হয়ে যায়। শুরু হয়ে যায় এদের ভালোবাসার গল্প, একসাথে সময় কাটানো আর দুষ্টু মিষ্টি খুনসুটি। দেখতে দেখতে দুজনের আশীর্বাদ হয়। কমিশনার তার স্ত্রীর সাথে এসে ছবি তোলা শেষে বলে, এই খুনি তোমাদের দুজনকে এক করে দিয়েছে। প্রভাকর কিরণের প্রশংসা করলে কিরণ বলে, আমার দিকে ফোকাস না দিয়ে সুরুজনাকে কিভাবে এখানে আনবে সেই চিন্তা করো। প্রভাকর বলে, তুমি চিন্তা করো না, রাস্তা ঠিকই বের হয়ে যাবে। কিরণ কমিশনারের অফিসে গেলে কমিশনার জানায় শ্রীনিবাসের মেয়ে কাভিয়া খুনিকে দেখেছিল। কিরণ বেশ ঘাবড়ে যায়। কমিশনার বলে, কাল কাভিয়ার চোখ অপারেশন হবে, দুদিন পরে ব্যান্ডেজ খোলা হবে, তুমি স্কেচ আর্টিস্ট নিয়ে স্কেচ বানাও, কিলারকে আমরা ধরেই ফেলেছি। কিরণের মনের ভয় আরো বাড়তে থাকে। কমিশনারের বাসায় আজিজ নগরের কমপ্লেন রাইটার আসে। সে বলে, সাইকো কিলার পুলিশ অফিসারদেরকে টার্গেট করছে। আমি রোজ খবরের কাগজ পড়ি, কিন্তু যখন দেখি গান্ধী হাসপাতালের ডক্টরকেও মেরেছে তখন আমার সন্দেহ হয়। 2 বছর আগে কেবিয়ার ফার্ম হাউসে একটা ড্রাগসের কেস হয়েছিল। পল্লবী নামের একজনকে 90 গ্রাম কোকেইনের সাথে গ্রেফতার করা হয়। রিমান্ডে থাকা অবস্থায় মেয়েটা জেলের মধ্যেই নিজেকে শেষ করেছিল। আমি কেসের এফআইআর আর চার্জশিট টাইপ করেছিলাম। তখন অনিল স্যার, প্রকাশ স্যার এবং শ্রীনিবাস স্যার ওই কেসের ইনচার্জ ছিল। প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু ডক্টর দস্তাগিরি মারা যাওয়ার পর আমার সন্দেহ পাকাপাকি হয়, কারণ দস্তাগিরি ডক্টরই ওই মেয়ের পরীক্ষা করে রিপোর্ট দিয়েছিল যে তার ব্লাডে ড্রাগস আছে। সবার নামই চার্জশিটে আছে, কিন্তু এখন সবাই মারা গেছে। আমার মনে হয় পল্লবীর কোনো পরিচিত তার হয়ে বদলা দিচ্ছে। কমিশনার কেসের গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যায়। অফিসারকে বাহবা দিয়ে তার নম্বর রেখে যেতে বলে। সাথে সাথেই কিরণকে কল দেয়, কিন্তু কিরণ কলটা রিসিভ করে না। কমিশনার কিছুটা চিন্তা করে অন্য একটা ফোন দিয়ে ইমানুয়েল নামের এক লোককে কল দিয়ে ডাকে। ইমানুয়েল কমিশনারকে বলে, তোমাকে কেস সম্পর্কে আগে জানিয়েছি। পল্লবীর আপন কেউ ক্রিমিনাল সেটা শিওর, হতে পারে সেটা তার বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড অথবা কাজিন। ডিপার্টমেন্টের কেউ এর সাথে জড়িত। তুমি গোপনে তদন্ত শুরু করো। কিরণ আর প্রভাকর হাসপাতালে কাভিয়াকে দেখতে আসে। কমিশনারের মিস কল দেখে কিরণ কল ব্যাক করলেই কমিশনার পল্লবীর কেসের কথা না জানিয়ে কাভিয়ার কথা জিজ্ঞেস করে। কিরণের খটকা লাগে যে কমিশনার নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। যাই হোক, কাভিয়ার রুমে প্রবেশের আগে প্রভাকর ভয় পায় যদি কাভিয়া তাকে চিনে ফেলে। কিরণ জানায়, কাভিয়া শুধুমাত্র আমার চোখ দেখেছে, এজন্যই সে সানগ্লাস পরে নেয়। ভেতরে আর্টিস্ট কাভিয়ার বর্ণনা অনুযায়ী স্কেচ বানাচ্ছে। আঁকা শেষ হতেই স্কেচ দেখে কিরণ রিল্যাক্স হয়ে যায়, কিন্তু কাভিয়া দেখে বলে, এটা তো ছেলে মানুষের চোখ, আমি সেদিন একটা মেয়েকে দেখেছিলাম। এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। খুনি একটা মেয়ে? কাভিয়া জানায়, খুনির চোখে তার মায়ের মতো আইব্রু আর মাস্কারা ছিল। কিরণ এবার টেনশনে পড়ে যায়। তাহলে এখন কি হবে? খুনি একজন মেয়ে জানার পরপরই রিয়াজ কমিশনারকে কল দিয়ে জানিয়ে দেয়। কমিশনার কিরণকে বলে, অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না। রিয়াজ সন্দেহ নজরে তাকিয়ে সানগ্লাস পরার কারণ জিজ্ঞেস করতেই প্রভাকর বাহানা দিয়ে বলে, ওর আই ইনফেকশন হয়েছে তো তাই সানগ্লাস পরেছে। হাসপাতাল থেকে বের হওয়ার সময় চোখ অপারেশনের এক রোগী দেখে প্রভাকরের মাথায় এক বুদ্ধি আসে। ইমানুয়েল তখন পল্লবীর বাসায় আসে। কমিশনার আগেই কনফার্ম করে দেয় পল্লবীর ফ্রেন্ড কোনো ছেলে
ছেলে নয়, বরং একজন মেয়ে। ইমানুয়েল পল্লবীর কলেজের অরবিন্দ নামের এক লেকচারের পরিচয়ে আসে। টেবিলে দাবা দেখে বলে, আপনি হয়তো ওকে ট্রেন করেছিলেন, তাই না? ও আমার অনেক পছন্দের স্টুডেন্ট ছিল। কথায় কথায় পল্লবী স্কুলের গ্রুপ ছবিগুলো নিয়ে কথা বলা শুরু করে। পল্লবীর বাবা জানায়, পল্লবী পড়ালেখায় অত ভালো না, কিন্তু খেলাধুলা কিংবা অন্যান্য বিষয়ে অনেক ট্যালেন্টেড। ইমানুয়েল জিজ্ঞেস করে, ওর অনেক বন্ধু আছে, তাই না? বাবা জানায়, পল্লবীর তেমন কোনো ফ্রেন্ড নেই, সবসময় দাবা, পেন্টিং এসব নিয়েই পড়ে থাকতো। ইমানুয়েল তাদের থেকে লুকিয়ে সব ছবি তুলে নেয়। পল্লবীর মা চা নিয়ে এসে বলে, ও কখনো কাউকে বাসায় নিয়ে আসতো না। ইমানুয়েল জিজ্ঞেস করে, ওর কোনো বেস্ট ফ্রেন্ডও নেই? মা জানায়, লাস্ট ইয়ারে মধুপুর হোস্টেলে থাকতো, বাসা থেকে অনেক দূরে ছিল, তখন হয়তো কয়েকজন বন্ধু বানিয়েছিল। ইমানুয়েল বলে, আমি ওকে সবসময় একাই আসা যাওয়া করতে দেখেছি, বলে উঠে যায়। ইমানুয়েল বের হওয়ার সময় বাবা জিজ্ঞেস করে, ও কি আপনাকে কল দিয়েছিল? ইমানুয়েল হতবাক হয়ে যায়। পল্লবী কিভাবে কল দিবে? বাবা বলে, 1 মাস আগে কল দিয়ে বলেছিল আসবে, কিন্তু এখনো আসেনি। আমাদের একমাত্র মেয়ে তো, কখনো এত দূরে থাকিনি, তাই চিন্তা হয়। ইমানুয়েল জিজ্ঞেস করে, কেন? সে কোথায় গেছে? মা জানায়, সে তো লন্ডনে 2 বছর হয়ে গেছে, ওখানে কি এক আর্ট গ্যালারি কোম্পানিতে জব করে। আমাদের সাথে দেখা না করেই চলে গিয়েছিল। ওর চাকরি সম্পর্কে ওর এক ফ্রেন্ড আমাদেরকে জানিয়েছিল, নামটা মনে পড়ছে না, তবে সে একবারই কল করেছিল। মাসে 1-2 বার পল্লবী কল দেয়, কিন্তু সবসময় অডিও কল করে। অনেকবার বলেছি ভিডিও কল দিতে, কিন্তু ব্যস্ততায় পারে না। ইমানুয়েল পল্লবীর বাবার নাম্বার নিয়ে বলে, যদি কখনো পল্লবীর কল আসে তাহলে জানাবে। ইমানুয়েল কমিশনারকে জানালে কমিশনার শিওর হয়ে যায় যে ফ্রেন্ড পল্লবীর মৃত্যুর কথা লুকিয়েছে আর চাকরির কথা বলেছে সেই আসলে খুনি। না হলে পল্লবীর মৃত্যুর কথা সে কেন লুকাবে? সে খুবই ক্লোজ ফ্রেন্ড হয়তো। কিন্তু প্রশ্ন হলো, বাবা মায়ের মতে পল্লবী তো তেমন কোনো ফ্রেন্ড নেই। কলেজের শেষ বর্ষে সে হোস্টেলে থাকতো, তাহলে ওখানে কেউই হবে। ইমানুয়েল হোস্টেলে ইনকোয়ারি করতে চায়। কমিশনার জিজ্ঞেস করে, তুমি তাদেরকে পল্লবীর মৃত্যুর কথা কেন বলনি? ইমানুয়েল বলে, ওই ফ্রেন্ড যদি আবারও কল দেয় আমরা তখন তাকে ধরতে পারবো। কমিশনার আইটি ডিপার্টমেন্টের সতীশের নাম্বার পাঠিয়ে পল্লবীর ফ্রেন্ডকে ট্র্যাপ করতে বলে। কিয়ন পল্লবীর বাবাকে কল দিলেই এবার ধরা পড়ে যাবে। 2 দিন পর মন্দিরে বসে কিয়ন ভয়েস চেঞ্জার অ্যাপ দিয়ে পল্লবীর বাবাকে কল দেয়। এদিকে সতীশ পল্লবীর বাবার ফোন ট্র্যাপ করায় কলটা টের পেয়ে যায়। ইমানুয়েলকে জানালে ইমানুয়েল লোকেশন ট্রেস করতে বলে। কিয়ন স্বাভাবিকভাবেই মেয়ের মতো কথা বলতে থাকে। সতীশ মন্দিরের লোকেশন ইমানুয়েলকে দিলেই ইমানুয়েল সাথে সাথেই সেখানে রওনা হয়। ইমানুয়েল দ্রুত মন্দিরে পৌঁছে যায়। পল্লবীর বাবা মা জেদ ধরে বলে যত দ্রুত সম্ভব দেশে ফিরতে। তারা এক ছেলে দেখেছে, বিয়ের কথাবার্তা তাহলে এগোবে। কিরণ বাহানা বানিয়ে বলে সে পরে আসবে। ইমানুয়েল সতীশের কাছ থেকে জেনে নেয় কিরণ মন্দিরের কোন দিকে আছে। সেদিকে গিয়ে ইমানুয়েল একজনকে ফোনে কথা বলতে দেখলে সতীশ জানায় কিরণ বাম দিকে আছে। পল্লবীর মা কথায় কথায় জানিয়ে দেয় অরবিন্দ নামের এক লেকচারার পল্লবীর খোঁজ করছিল। এটা শোনা মাত্রই কিরণ কলটা কেটে দেয়। সিম বের করে ডাস্টবিনে ফেলে দিলেই সতীশ সিগন্যাল হারিয়ে ফেলে। ইমানুয়েল কিরণের লোকেশনে পৌঁছে যায়। দুজনকে পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু কেউ কিছুই জানে না। ইমানুয়েল এক মেয়েকে দেখে সন্দেহ করে তার ফোনটা কেড়ে নেয়। প্রভাকর, সুরুজনা আর তার বাবা কেভিয়ারকে নজরে রাখার জন্য ট্র্যাক করা শুরু করে। কিরণ জানায় তাদের হাতে বেশি সময় নেই, তাই যা করা দ্রুত করতে হবে। প্রভাকর প্ল্যান বানায় রোজ সকালে কেভিয়ার জগিং এ আসে। কেভিয়ারের কিছু হলে তার মেয়েটাকে অবশ্যই দেখতে আসবে, তাই গাড়ি নিয়ে প্রভাকর কেভিয়ারের জগিং এর সময় তাকে ধাক্কা মারে। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে সুরুজনাও চলে আসে। এয়ারপোর্টে প্রভাকর বোকার মতো চলে আসে, তার হাতে কোনো নেমবোর্ড নেই। কিরণ জিজ্ঞেস করে নাম না থাকলে সে বুঝবে কিভাবে যে আমরা তাকে নিতে এসেছি। কিরণ লক্ষ্য করে এক ড্রাইভার সুরুজনার নেম বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভাকর বুদ্ধি করে ড্রাইভারকে বলে ম্যাডাম ভিআইপি গেট দিয়ে বের হয়ে গেছে, তোমার জন্য অপেক্ষা করছে, এখনই যাও। প্রভাকর ভুল বুঝিয়ে নেম প্লেটটা নিয়ে নেয়। প্রভাকর কেভিআর গ্রুপের স্টাফ সেজে সুরুজনাকে গাড়ি পর্যন্ত নিয়ে আসে। ভিন্ন গাড়ি দেখে সুরুজনা জিজ্ঞেস করে গাড়ি বদলে গেছে কেন? প্রভাকর বাহানা করে বলে নতুন গাড়ি কিনেছে, তাড়াতাড়ি ওঠেন, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। গাড়িতে উঠে সুরুজনা কিরণকে খেয়াল করে কিছু বলতেই যাবে, কিরণ তার আগেই ইনজেকশন পুশ করে তাকে অজ্ঞান করে ফেলে। সুরুজনাকে পরিত্যক্ত এক বিল্ডিং এ এনে বেঁধে রাখা হয়, পায়ে লাই ডিটেক্টর সেট করা। জ্ঞান ফিরতেই সুরুজনা এক নাগারে প্রশ্ন করতেই থাকে, তোমরা কে? আমাকে কেন বেঁধে রেখেছো? প্রভাকর বলে কিছু সত্য আর প্রশ্নের উত্তর চাই। কিরণ জিজ্ঞেস করে পল্লবীর কথা মনে আছে? সুরুজনা অস্বীকার করে বলে আমি কোনো পল্লবীকে চিনি না। কিরণ বলে কেন? পল্লবীকে ব্যাচেলার পার্টিতে দাওয়াত করেছিলে না? সুরুজনা মনে করে বলে সেটা তো 2 বছর আগের কথা। পল্লবী জেএনটিইউ কলেজের আর্টসের স্টুডেন্ট। প্রভাকর বলে হ্যাঁ, যা বলবে সত্যি বলবে, যদি মিথ্যা হয় লাই ডিটেক্টর সুইচ অন করে দিবে। 1000 ওয়াটের কারেন্ট তোমার শরীরে তখন প্রবেশ করবে। সুরুজনা সেদিনের কথা বলা শুরু করে। এই দুইজন সব ক্যামেরায় রেকর্ড করে নেয়। সুরুজনা বলে আমি প্রায় আর্ট এক্সিবিশন অ্যারেঞ্জ করতাম। পল্লবীও আর্টসের স্টুডেন্ট হওয়ায় এসব এক্সিবিশন অ্যাটেন্ড করতো। সেভাবেই পল্লবীর সাথে পরিচয় হয়। পল্লবী আর্টিস্ট চেনে পল্লবীকে ধীরে ধীরে পছন্দ হয়, এই জন্যই ব্যাচেলার পার্টিতে দাওয়াত করেছিল। সেখানে সুরুজনা তার বাকি বন্ধুদের সাথে পল্লবীকে পরিচয় করিয়ে দেয়। পল্লবী ড্রিঙ্কস
করে না, তার কোনো বয়ফ্রেন্ড নেই। এসব জানার পর তারা পল্লবীকে নিয়ে মজা করতে থাকে। সুরুজনা বলে কোনো সমস্যা নেই, এখানে অনেক সুন্দর ছেলে আছে, কাউকে না কাউকে তো পছন্দ হয়েই যাবে বলেই সে পার্টি এনজয় করতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর পল্লবী দৌড়ে সুরুজনার কাছে এসে বলে কয়েকটা ছেলে ড্রাগস নিয়ে এসেছে, এটা সুরুজনার পার্টি, যদি সে কোনো বিপদে পড়ে যায়। সুরুজনা হেসে বলে এগুলোর পার্টিতে কমন ব্যাপার, তাই মাথা ঘামিও না। সুরুজনা পার্টি এনজয় করছিল, হঠাৎই সুরুজনার দুই ফ্রেন্ড এসে জানায় পুলিশ এসেছে। পল্লবী পুলিশকে কল দিয়ে জানিয়ে দিয়েছে। সুরুজনা এবার বেশ ঘাবড়ে যায়, তার বাবা জানতে পারলে তাকে আর আস্ত রাখবে না। ফ্রেন্ডরা বলে তুই শান্ত হ, আমরা দেখছি। টেনশনে সুরুজনা স্মোক আর ড্রিঙ্কস করতে থাকে। কিছুক্ষণ পর তার ফ্রেন্ডরা জানায় সব সেটেল হয়ে গেছে, পুলিশ চলে গেছে। সুরুজনা এবার রিল্যাক্স হয়ে যায়, কিন্তু পল্লবী শান্তিতে বসে না। আবারও সুরুজনার কাছে গিয়ে বলে ওরা পুলিশকে ঘুষ দিয়েছে। সুরুজনা রেগে বলে তোমাকে না এসব থেকে দূরে থাকতে বলেছিলাম, পছন্দ না হলে চলে যাও, আমার পার্টি কেন নষ্ট করছো। এরপর পল্লবীর সাথে কি হয় সেটা সুরুজনা জানে না। সুরুজনা ভেবেছিল পল্লবী চলে গেছে। ঘন্টা খানেক পর আবারও মিডিয়া চলে আসে। তার ফ্রেন্ডরা জানায় পল্লবী মিডিয়াকে ডেকেছে। সুরুজনা প্রচুর রেগে যায়। ফ্রেন্ডরা সুরুজনাকে এক রুমে রেখে বলে ছেলেরা সব সামনে নিবে, তুই এখানে থাক। সুরুজনা পর্দার আড়াল থেকে খেয়াল করে পুলিশ ভেতরে এসে ফোনে কারোর সাথে কথা বলে পল্লবীকে নিয়ে যাচ্ছে। নিজেদের বাঁচাতে সাথে সাথেই সেখান থেকে সবাই বের হয়ে যায়। কয়েকদিন পর যখন সুরুজনা জানতে পারে পল্লবী জেলে নিজেকে শেষ করে দিয়েছে, তখন সুরুজনার তীব্র অপরাধ বোধ হয়। এই পুরো ঘটনা সুরুজনার বাবা জানতে পেরে তাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেয়। এছাড়া সুরুজনা আর কিছুই জানে না। কিরণ জিজ্ঞেস করে ওই পার্টিতে ড্রাগস নিয়ে কে এসেছিল আর কারা পুলিশকে টাকা দিয়েছিল। সুরুজনা এসব কিছু জানে না বললে প্রভাকর বলে তোমার গল্পে তাহলে পল্লবী বলির পাঠা, তাহলে বাঘটাকে। কিরণ জিজ্ঞেস করে যেই ছেলে এসব সামনে ছিল সে কে। সুরুজনা জানায় সে আমার ক্লাসমেট কারুণাকার। নামটা শুনে প্রভাকরের বেশ খটকা লাগে। সুরুজনা বলে কারুণার সেদিন তার গার্লফ্রেন্ডের সাথে এসেছিল। প্রভাকর তার পুরো নাম জিজ্ঞেস করতেই সুরুজনা বলে কারুণাকার শর্মা, সেই সবকিছু ম্যানেজ করেছিল, অর্থাৎ পুলিশকে ঘুষ দিয়েছিল। প্রভাকরের আর বুঝতে বাকি থাকে না তার ভাই এসবের জন্য দায়ী। কিরণ সুরুজনাকে বলে তোমার স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছে, এই কিডন্যাপিং কিংবা ইন্টারোগেশনের কথা যদি কাউকে বলে দাও তাহলে ভিডিও ভাইরাল করে দিব। সুরুজনা ভয়তে কাউকে কিছু না বলার ওয়াদা করে। সুরুজনাকে এক রাস্তায় নামিয়ে দিয়ে কিরণরা চলে যায়। ভাইয়ের নাম শোনার পর থেকে প্রভাকর একদম চুপ করে আছে। কিরণ ভাবতে থাকে সে কারুণাকে কোথায় খুঁজবে, সে দেশে আছে নাকি নেই তাও তো সে জানে না। প্রভাকর বলে সে দেশে আছে, এমনকি এই হায়দ্রাবাদেই আছে, কারণ সে আমার বড় ভাই। কিরণ হতবম্ব হয়ে রাস্তার মাঝে জোরে ব্রেক করে। কিরণ বিশ্বাসই করতে পারে না কারুণা প্রভাকরের নিজের ভাই। প্রভাকর জানায় তার ভাইয়ের কথা বলার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যেহেতু তার নাম উঠে এসেছে তাই না বলে আর পারলাম না। তবে এর পেছনে অনেক বড় কাহিনী আছে। ইমানুয়েল পল্লবীর হোস্টেল, কলেজ সব জায়গায় খোঁজ নেয়। পল্লবীর ক্লোজ কিছু বন্ধু যাদের সাথে পল্লবী ওঠা বসা ছিল তাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে। হোস্টেল থেকে ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে মাধবী নামের এক বান্ধবীর খোঁজ পায় যে কিনা কিউ মার্টে কাজ করে। ইমানুয়েল মার্টে গিয়ে মাধবীর কাছে পুলিশের পরিচয় দিয়ে জিজ্ঞেস করে তোমার রুমমেট পল্লবীর সম্পর্কে কিছু তথ্য দরকার। মাধবী জানায় রুমমেট হওয়া সত্ত্বেও তারা বেশি একটা কথা বলতো না। পল্লবী আসলে হোস্টেলের কারোর সাথে বেশি মিশতো না, চেস প্লেয়ার ছিল, তাই তেলেঙ্গানাতে একবার কম্পিটিশনে যাওয়ার সময় ট্রেনে কারোর সাথে তার পরিচয় হয়। তারা খুব ভালো বান্ধবী ছিল। ওই মেয়ের নাম ঠিকানা সঠিক বলতে পারবো না, তবে সে ভলিবল প্লেয়ার ছিল। ইমানুয়েল জিজ্ঞেস করে যে সে আর কিছু জানে কিনা। তখন মাধবী জানায় একবার পল্লবী খুশিতে মিষ্টি বিতরণ করেছিল কারণ তার ফ্রেন্ড আইপিএস অফিসার হয়েছিল। এই ক্লু পেয়ে ইমানুয়েল সাথে সাথে কমিশনারকে কল দিয়ে জানায় ভলিবল প্লেয়ার আর আইপিএস অফিসার, এটা জানা মাত্রই কমিশনার বুঝে যায় খুনি আর কেউ নয় বরং তার বিশ্বস্ত অফিসার কিরণ প্রভা। কিরণ তখন তার টিমের সাথে পার্টি এনজয় করছে। সকালে কিরণ প্রভাকরকে কল দিয়ে ইমার্জেন্সি তাদের গুপ্ত আস্তানায় ডাকে। প্রভাকর সেখানে আসলে কিরণ দেখায় এক বয়স্ক মহিলাকে সেখানে বেঁধে রাখা হয়েছে। প্রভাকর জিজ্ঞেস করে এটাকে। কিরণ জানায় এর নাম ইদাম্মা। পল্লবী যখন জেলে ছিল এই মহিলাই পল্লবীর সাথে ছিল। আমার সন্দেহ হয়েছিল পল্লবী নিজেকে শেষ করতে পারে না, তাকে খুন করা হয়েছে। যেই মেয়ে অপরিচিত একজনের জন্য একা ট্রেন থেকে নেমে যেতে পারে, একাই অপরাধীদের বিপক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করে, সেই অপরাধের জন্য হার মেনে নিজেকে শেষ করে দিবে, এটা অসম্ভব। ও এমন একজন ছিল যে ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত চুপ করে বসতো না। যখন বলা হয় কাপুরুষের মতো পল্লবী নিজেকে শেষ করেছে, আমি বিশ্বাস করিনি। নিজের মতো ইনকোয়ারি করি। সাধারণত রিমান্ডে যারা থাকে তাদেরকে আলাদা রাখা হয়, কিন্তু পল্লবীকে এই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইদাম্মার সাথে রাখা হয়। সন্দেহ হওয়ায় ইদাম্মার বিষয়ে তদন্ত করি। ইদাম্মা প্ল্যান করে তার ছেলের ঘুমন্ত স্ত্রী আর নাতনিকে আগুন ধরিয়ে দিয়েছিল। তখনই বুঝতে পারি পল্লবীকে প্ল্যান করেই ওই সেলে রাখা হয়েছিল। 2 বছর ধরে ইদাম্মার প্যারোলের অপেক্ষায় ছিলাম। গতকাল সে বের হয় আর আমি তাকে এখানে নিয়ে আসি। আমি জানতে চাই কে তাকে পল্লবীকে মারার আদেশ দিয়েছিল। কিরণ রেগে ইলেকট্রিক শকের সুইচ অন করলে ইদাম্মা থরথর করে কাঁপতে থাকে। সুইচ অফ করতে ইদাম্মা জিজ্ঞেস করে তোমরা কারা, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কিরণ জিজ্ঞেস করে পল্লবীকে কেন মেরেছো, কে বলেছিল ওকে মারতে? ইদাম্মা প্রথমে
সময় ভান ধরে যে সে পল্লবীকে চেনেই না। কিরণ সুইচ অন করতে গেলে ইদাম্মা ভয়ে বলে সে তো নিজেই মারা গেছে। কিরণ আবারও সুইচ অন করলে প্রভাকর তাকে থামতে বলে। কিরণ সুইচ অফ করতেই প্রভাকর ইদাম্মাকে ভয় দেখিয়ে বলে জেলার সব সত্য বলে দিয়েছে, তাই বাকিটা তুমি বলে দাও। ইদাম্মা জানায় এক লোক ইদাম্মার ছেলেকে 5 লাখ টাকা দিয়েছিল। ইদাম্মাকে প্যারোলে বের করবে সেই কথাও বলেছিল। জেলে একবার দেখা করতে গিয়েছিল। টাকা দেওয়ার বদলে লোকটা ওই মেয়েকে মারতে বলেছিল। লোকটা কে ছিল আমি জানি না, হতে পারে উকিল বা কোনো অফিসার। আমাকে সিনিয়র অফিসাররা বলেছিল সে সব সামনে নিবে। জেল থেকে বের হওয়ার লোভে আমিও রাজি হয়ে যাই। কিরণের প্রচন্ড রাগ হয়। লোভে পড়ে একটা নিরীহ মেয়েকে সে কিভাবে মেরে ফেললো। প্রচন্ড রাগে আবারও গিয়ে সুইচ অন করে দেয়। প্রভাকর তাকে বারণ করলেও কিরণ প্রভাকরের দিকে বন্দুক তাক করে। প্রভাকর বোঝানোর চেষ্টা করে তারা অনেক প্রমাণ কালেক্ট করেছে, এক সময় ইদাম্মা মারা গেলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কিন্তু কিরণ প্রতিশোধ দিতে বলে এসব থেকে দূরে থাকো, না হলে তোমাকেই গুলি করে দিব। শকে ইদাম্মার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। বাজা নামের এক ড্রাগ ডিলার এক থিয়েটারের বাইরে এসে কারুণাকে কল দিয়ে বলে তাড়াতাড়ি লোকেশনে আসো। 2 মিনিট পর প্রভাকর আর কিরণ সেখানে আসে। কারুণার ফোন ট্রেস করার মাধ্যমে বাজারের লোকেশনও প্রভাকর সহজেই ট্রেস করতে পারে। কিরণ চুপচাপ বাজার গাড়িতে গিয়ে বসে তার দিকে বন্দুক তাক করে। কারুণা বাজার গাড়িতে উঠে টাকা দিয়ে জিজ্ঞেস করে ড্রাগস কোথায়। বাজা কোনো কথা না বলে পেছনে ইশারা করে। কারুণা কিরণকে দেখে অবাক হয়ে যায়। কিরণ বাজাকে অজ্ঞান করে কারুণা আর শ্বেতাকে তাদের গাড়িতে তুলে রিয়াজকে কল দিয়ে বাজার লোকেশন পাঠায়। থিয়েটার থেকে ভেঙ্কট মুভি দেখে বেরিয়ে কিরণ আর প্রভাকরকে গাড়ি নিয়ে কোথাও যেতে দেখে ডাক দেয়। বেশ দূরে থাকায় কিরণ আর প্রভাকর সেটা শুনতেই পায় না। গুপ্ত সেই আস্থানায় কারুণা আর শ্বেতাকে 2টা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। কিরণ শ্বেতার মুখে চট থাপ্পড় মেরে তার জ্ঞান ফেরায়। শ্বেতা নিজেকে আর কারুণাকে এমন অবস্থায় দেখে চিৎকার করে বলে কে তুমি, আমাদেরকে বেঁধে রেখেছো কেন? শ্বেতার চিৎকারে কারুণার জ্ঞান ফিরে আসে। কিরণের পোশাক দেখে করুণা ধারণা করে কিরণ হয়তো পুলিশ হতে পারে, তাই বলে কোকেইন নেওয়া অবৈধ হলে কেস করে দাও, তুমি আমাদেরকে এভাবে মারতে পারো না। প্রভাকর এসে বলে ও প্রশ্ন করবে, তুমি শুধু উত্তর দিবে। এখানে প্রভাকরকে দেখে কারুণা হতবাক হয়ে যায়। শ্বেতা জিজ্ঞেস করে তুমি কি তাকে চেনো? কারুণা না চাইতেও স্বীকার করে এটা তার আপন ছোট ভাই। কিরণ শ্বেতাকে জানায় শ্রীশৈলামে পরিবারের মারা যাওয়ার গল্পটা সম্পূর্ণ মিথ্যা ছিল। শ্বেতা কারুণার দিকে রেগে তাকাতে কারুণা প্রভাকরের উপর রেগে বলে তুমি কি চাও? আমি ওই বাসায় ফিরে যাই এটাই চাচ্ছ? প্রভাকর ধিক্কার জানিয়ে বলে তোমাকে ওই বাড়িতে কেউ মনেও করে না, তুমি ছাড়া আমরা সবাই খুব শান্তিতে আছি। সময় নষ্ট না করে যা জিজ্ঞেস করা হবে তার উত্তর দাও। কিরণ জিজ্ঞেস করে 2 বছর আগে সুরুজনার ফার্ম হাউসে যেই ব্যাচেলার পার্টি হয়েছিল সেখানে এক নির্দোষকে ফাঁসানো হয়েছিল, সেদিন আসলে কি হয়েছিল? একদম মিথ্যা বলার চেষ্টা করবে না, লাই ডিটেক্টরের কারণে আমরা সব বুঝে যাব। সুরুজনা এই চেয়ারে বসেই সব সত্য বলে গেছে, একটা মিথ্যা বলবে সাথে সাথেই 1000 ভোল্টের শকে তোমরা দুজনেই মারা যাবে। সেদিন পার্টিতে এক রুমে কারুণা, শ্বেতা আর বাকিরা ড্রাগস নিচ্ছিল। পল্লবী সেখানে গেলে শ্বেতা পল্লবীকে ড্রাগস ট্রাই করতে বলে। পল্লবী এদেরকে ড্রাগস কত খারাপ জিনিস সেটা বুঝিয়ে বলে জিজ্ঞেস করে তোমরা সুরুজনার ব্যাচেলার পার্টিতে কিভাবে ড্রাগস নিয়ে আসলে? এটা ঠিক না। একজন পল্লবীর এমন ভাষণে পল্লবীকে নিয়ে টিটকারি করলে পল্লবী রেগে বলে দাঁড়াও, আমি এখনই গিয়ে সুরুজনাকে সব জানাচ্ছি। এরা তেমনটা গুরুত্ব না দিয়ে এক ছেলে এক মেয়েকে জোর করে ড্রাগস নিতে বলে। পল্লবী এসে বারণ করলে শ্বেতা বলে জ্ঞান দেয়া বন্ধ করো, তুমি ট্রাই করলে করো, একবার শুরু করলে বারবার চাইবে। সেটা আমরা জোর জবরদস্তি করলে পল্লবী এবার পুলিশের হুমকি দেয়। কারণ পল্লবীর কাছে গিয়ে বলে যাকে খুশি জানাও, তাতে আমাদের কিছুই যায় আসে না, আমাদের মাথা গরম করবে না, এখান থেকে চলে যাও। কিছুক্ষণ পর সুরুজনার 2 বান্ধবী এসে কারুণাকে জানায় পুলিশ এসেছে। কারুণা অনিলের কাছে গেলে অনিল বলে পল্লবী নামের একজন অভিযোগ করেছে আপনারা ড্রাগস নিচ্ছেন। কারুণা বলে হ্যাঁ চেক করেন, ড্রাগস পাবেন। অনিল চেক করে কারুণার 2 পকেটে 50,000-এর 2টা বান্ডিল পায়। টাকা পেয়ে অনিল বেশ খুশি হয়ে যায়। কারুণা বলে আর কিছু লাগবে? অনিল বলে না, কিন্তু এ ধরনের অভিযোগ করার সুযোগ আর কাউকে দিয়েন না। অনিল যাওয়ার পর সবাই রেগে পল্লবীকে ধরে আনে। শ্বেতা রেগে তাকে কষে একটা চড় মারে। কারুণা বলে পুলিশ কমপ্লেন করে কি হয়েছে, সে তো টাকা নিয়ে চলে গেছে। পল্লবী পাল্টা জবাব দেয় তোমাদেরকে জেলে না পাঠানো পর্যন্ত আমি চুপ থাকবো না। কারুণা রেগে পল্লবীর গলা চেপে ধরে। সবাই চেষ্টা করেও তাকে ছাড়াতে পারে না। পল্লবী বুদ্ধি করে কারুণার পেটে হাঁটু দিয়ে বাড়ি মারতেই ব্যথায় কারুণা তাকে ছেড়ে দেয়। এরপরই আসে মিডিয়া আর শ্রীনিবাস। এক ছেলে বেশি মাতুব্বাড়ি দেখালে শ্রীনিবাস তাকে কষে একটা চড় মারে। কারুণা এগিয়ে আসলে শ্রীনিবাস কারুণার দিকে তেড়ে যায়। প্রকাশ বাধা দিয়ে বলে আমরা জানি এটা ভিআইপিদের পার্টি, এতক্ষণে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন মিডিয়া চলে এসেছে, ওরা কেমন তা তো ভালো করেই জানেন। শ্রীনিবাস বলে ড্রাগস দাও আর তোমাদের একজনকে আমাদের সাথে পাঠাও, কয়েকদিন পরেই জামিনে ছাড়িয়ে নিও। কারুণা কিছু ভেবে শ্বেতাকে সাইডে নিয়ে গিয়ে বলে তোমার বাবাকে কল দাও, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। শ্বেতা বাবাকে কল দিলে তার বাবা কল রিসিভ করে। দেখা যায় শ্বেতার বাবা আর কেউ নয় বরং পুলিশ কমিশনার অনুরাগ কাশ্যপ। এই জন্যই সেদিন কিরণকে না জানিয়ে সে ইমানুয়েলকে কল দিয়েছিল। এসব শুনে কমিশনার বেশ রেগে বলে এই ঝামেলা থেকে বের করব, তবে শর্ত হলো শ্বেতাকে আমেরিকা যেতে হবে।
হবে। শ্বেতা রাজি হলে কমিশনার শ্রীনিবাসকে বলে, তুমি এটাকে অর্ডার, অনুরোধ কিংবা সাহায্য যা খুশি মনে করতে পারো, কিন্তু ওখানে কোনো কেস হবে না, ওটা আমার মেয়ে। শ্রীনিবাস জানায় মিডিয়া এসবে জড়িয়ে গেছে। কমিশনার বলে, কি করবে জানি না, আজ আমার জন্য করলে সারা জীবন আমি মনে রাখবো। আমার মেয়েকে কিংবা ওখানে যারা আছে তাদের কাউকে এই কেসে জড়াবে না। কলকাতার পর শ্রীনিবাস অনিল আর প্রকাশকে বিষয়টা জানিয়ে তাদেরকে কেস সামলাতে বলে। কারুনার কাছে গিয়ে বলে, যে অভিযোগ করেছিল সে কোথায়, তাকে আগে চুপ করাতে হবে। কারুনা বলে, জানি না, হয়তো চলে গেছে বা কোথাও লুকিয়ে আছে। শ্রীনিবাস বলে, আমাদের সাথে কাউকে নিতে হবে, ওকে পাঠাও, ওর মেডিকেল টেস্ট করাবো, বডিতে ড্রাগস পেলেই ওর নামে কেস হয়ে যাবে। কারুনা জানায় পল্লবী ড্রাগস নেয় না। শ্রীনিবাস তার নম্বর চাইলে অনিল নম্বর দিয়ে দেয়। পল্লবী তখন ওয়াশরুমে লুকিয়ে আছে। শ্রীনিবাস কল দিয়ে বলে, আমরা ওদেরকে গ্রেফতার করেছি, তোমার সাইন লাগবে, তুমি এখন কোথায়? পল্লবী জানায় সে ভয়ে ওয়াশরুমে লুকিয়ে আছে, ওরা তাকে মেরেছে, গলা চেপে ধরেছে। শ্রীনিবাস বলে, ভয়ের কিছু নেই, এখনই বের হও, আমরা চলে এসেছি। শ্রীনিবাস কারুনাদের কাছ থেকে ড্রাগস নিয়ে ভিতরে গিয়ে দরজা আটকে দেয়। পল্লবী ওয়াশরুম থেকে বের হতেই শ্রীনিবাস জোর করে পল্লবীর ব্যাগ নিয়ে সেখানে কয়েক প্যাকেট ড্রাগস রেখে দেয়। পল্লবী জিজ্ঞেস করে, এটা কি করছেন? শ্রীনিবাস এক প্যাকেট থেকে কিছু পাউডার বের করে হাতে দেয়। অনিল আর প্রকাশ পল্লবীকে শক্ত করে ধরলে শ্রীনিবাস পল্লবীর মুখে ড্রাগস দিয়ে দেয়। পল্লবী ছটফট করলে তাকে চড় মেরে ড্রাগস মুখে দিয়ে পল্লবীকে ফার্ম হাউস থেকে নিয়ে যায়। এসব শোনার পর কিরণের মন চায় এদেরকে এখানে গুলি করে মারতে। এদিকে এদের পিছু করতে করতে ভেঙ্কট সেখানে এসে কয়েকটা গুলির শব্দ পেতেই কোন দিক থেকে শব্দ আসছে সেটা খুঁজতে থাকে। কিরণের রাগ হলেও সে শূন্যে গুলি করেছে। শ্বেতা বাঁচার জন্য কাকুতি মিনতি করতে থাকে। প্রভাকর বলে, তোমাদের সত্য দুনিয়ার সামনে আনতে হবে, তাই তোমরা এখনো বেঁচে আছো বলে কারুনা আর শ্বেতাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এখানে বেশিক্ষণ থাকা সেফ না বলে দুজনকে নিয়ে বের হতেই যাবে, তখনই সেখানে ভেঙ্কট আসে। এসব দেখে জিজ্ঞেস করে, কি হচ্ছে? কিরণ বন্দুক তাক করলে প্রভাকর আটকে বলে, তুমি এখানে কি করছো? ভেঙ্কট বলে, তোমাদের থিয়েটারে দেখেছিলাম, মনে হলো সাহায্যের দরকার, তাই চলে এসেছি। কিন্তু এরা কারা? প্রভাকর বুঝিয়ে বলে, ও আমার ভাই আর ওটা ওর গার্লফ্রেন্ড। ও মিথ্যা বলেছিল যে আমেরিকা থাকে, আমাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছিল, তাই আমরা ওকে এনে ইন্টারোগেশন করছিলাম, আর কিরণ আমাকে সাহায্য করছে। কমিশনার তার স্ত্রীকে ঝাড়ি দিয়ে বলে, সেদিন তোমার কথায় মেয়েকে বাঁচাতে গিয়ে আজকে দেখো কত বড় বিপদে পড়েছি। স্ত্রী পাল্টা উত্তর দেয়, সেদিন ওকে না বাঁচালে তোমার সম্মান নষ্ট হতো, সেই সময় যা করেছি ঠিক করেছি, এখন কি করব সেটা ভাবো। ইমানুয়েল কমিশনারকে বলে, এখন কি হবে? কমিশনার বলে, এই খুনগুলো কিরণ করেছে, সেটা তো আর প্রমাণ করা যাবে না, ওকে মেরে ফেলতে হবে। ও আইপিএস হোক আর যাই হোক, যাদেরকে মেরেছে তারাও পুলিশ অফিসার ছিল। ওকে আমি নিজের মেয়ের মতো দেখতাম, কিন্তু আমার নিজের মেয়ের থেকে কেউ বেশি গুরুত্বপূর্ণ না, তাই ওকে মরতেই হবে। একদিন পর ইমানুয়েল কমিশনারকে কল দিয়ে জানায়, হায়দ্রাবাদের সব জায়গায় খুঁজেছি, জগিং পার্ক, এসআইটি অফিস, কোথাও সে নেই, হয়তো বিয়ের কাজে ব্যস্ত। তখনই কমিশনার লক্ষ্য করে কিরণ প্রভাকরের সাথে তার বাসায় এসেছে। দুই পক্ষের মন না মানা সত্ত্বেও তাদের মুখে হাসি রাখতে হয়, আসলে এরা দুজন এসেছে বিয়ের কার্ড দিতে। কমিশনার টিটকারি করে প্রভাকরকে জিজ্ঞেস করে, কিরণ সম্পর্কে খোঁজ নিয়েছে তো? তোমার বাবা তো রাশি, গ্রহ, নক্ষত্র এসব অনেক মানে, কিরণের হবি, সিক্রেটস সব জানো তো? কিরণ হেসে বলে, সিক্রেট তো সবারই থাকে। প্রভাকর বলে, কিছু সিক্রেট না জানাই ভালো। কমিশনার জিজ্ঞেস করে, তোমরা কি কিলারকে খোঁজার কাজ ছেড়ে দিয়েছো? কিরণ জানায়, আমরা রাইট ট্র্যাকেই আছি। কমিশনারের স্ত্রী জিজ্ঞেস করে, খুনি তো অনেকদিন কাউকে টার্গেট করছে না। কমিশনার বলে, হয়তো সে এখন কোনো কাজে ব্যস্ত। প্রভাকর জিজ্ঞেস করে, খুনিকে ধরতে পারলে তাকে গ্রেফতার করা ঠিক হবে নাকি এনকাউন্টার? কমিশনার কিরণের দিকে তাকিয়ে বলে, কোনো সহানুভূতি দেখানো যাবে না, স্পটেই শুট করতে হবে। কিরণ জিজ্ঞেস করে, এটা পুলিশের পাওয়ারের অপব্যবহার হবে না? কমিশনার বলে, আমাদের কিছুই করার নেই, যখন বিষয়টা আমাদের নিজেদের মানুষ থেকে বাঁচানোর জন্য হবে তখন এমন কাজ তো করতেই হবে। কিরণকে তার মা বারবার কল দিচ্ছে। কিরণ জানায় তার মা KLM শপিং মলে অপেক্ষা করছে। কমিশনার কিরণদেরকে বিদায় দিয়ে ইমানুয়েলকে তাদের লোকেশন জানিয়ে দেয়। ইমানুয়েল শপিং মলের সামনের বিল্ডিং এ গিয়ে বন্দুক তাক করে দাঁড়ায়। মল থেকে বের হতে কিরণকে গুলি করে দিবে। কিরণ কেনাকাটা শেষে গেটে এসে দাঁড়াতে ইমানুয়েল ফোকাস করে গুলি করতেই যাবে, তখনই তার কাছে একটা কল আসে। কলটা দিয়েছে ইদাম্মা। ইদাম্মা জানায়, 2 দিন আগে এক ম্যাডাম তাকে প্যারোলে ছাড়িয়েছে। ততক্ষণে কিরণ চলে যায়। ইমানুয়েল জিজ্ঞেস করে, তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো? ইদাম্মা বলে, আমার ছেলে দিয়েছে। আপনি 2 বছর আগে কল করেছিলেন, আমাদের বাসায়ও গিয়েছিলেন। ইমানুয়েল জিজ্ঞেস করে, তুমি কোন ম্যাডামের কথা বলছো? ইদাম্মা জানায়, সে হয়তো কোনো পুলিশের অফিসার, আমাকে অনেক অত্যাচার করেছে, কারেন্টের শক দিয়েছে, তার সাথে এক স্যারও ছিল। পল্লবীর কথা জিজ্ঞেস করছিল, আমি ওদের অত্যাচার সহ্য করতে না পেরে সব সত্য বলে দিয়েছি। ইমানুয়েল টেনশনে ড্রিঙ্কস করা শুরু করে দেয়। ইদাম্মা বলে, আপনার নাম আমি বলিনি, তবে বলেছি যে একবার দেখা করেছিলেন। আমি আমার ছেলের সাথে দেশ ছেড়ে দিচ্ছি, আপনাকে সব জানিয়ে রাখলাম, সাবধানে থাকবেন। ম্যাডাম অনেক ভয়ানক। ইমানুয়েল রাগে কি যে করবে নিজেই বুঝতে পারে না। কমিশনারকে কল দিয়ে জানায় সে কাজটা করতে পারেনি, কিরণ সব জেনে গেছে। ইদাম্মা তাকে কল দিয়েছিল, ইদাম্মাকে সে জেল থেকে ছাড়িয়েছে। কিরণ আমার সম্পর্কে সব জানে, ওর সাথে একটা ছেলেও ছিল। কমিশনার বলে, ওটা হয়তো প্রভাকর
হবে। এই জন্যই বলছি ওকে শেষ করে দাও, 24 ঘন্টার মধ্যেই কাজ শেষ করো। ইমানুয়েল বলে, আমি আর কাউকে মারতে চাই না, আপনার কথা মতো কাজ করে অনেক রিস্ক নিয়েছি, আর না এমনকি সাসপেন্ডও হয়েছি। 6 মাস ধরে সাসপেনশন উঠিয়ে নেওয়ার ওয়াদা করেও কিচ্ছু করছেন না। এখন আমার জীবন ঝুঁকিতে পড়ে গেছে, আমি এখন দেশ ছাড়বো। আজ সন্ধ্যার মধ্যে 2 কোটি টাকা দিবেন। কমিশনার জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? ইমানুয়েল প্রচন্ড রেগে বলে, এমন মনে করলে তাই করছি, আমার কাছে সব রেকর্ডিং আছে, আমি জানতাম এমন একদিন অবশ্যই আসবে, তাই সব প্রমাণ রেখে দিয়েছি। 6টায় টাকা রেডি রাখবেন, লোকেশন পাঠাবো, চলে আসবেন। কল কেটে কমিশনারের স্ত্রী এসে জানায় শ্বেতা আর কারুনা আমেরিকা চলে যাচ্ছে, ওরা বিয়েও ক্যান্সেল করে দিয়েছে, বলেছে আমেরিকাতে গিয়ে বিয়ে করবে। কমিশনারের মাথা এবার গরম হয়ে যায়। বিকালের দিকে কমিশনার ইমানুয়েলের কথা মতো তার পাঠানো লোকেশনে টাকা নিয়ে গিয়ে দেখে ইমানুয়েল নেশায় মাতাল হয়ে পড়ে আছে। অনেক টাকাটাকির পরও সাড়া না দিলে পানি ছিটিয়ে ইমানুয়েলের জ্ঞান ফেরায়। কমিশনার রেগে বলে, এই নাও তোমার টাকা, 14 বছর আমি তোমাকে সবকিছু থেকে বাঁচিয়েছি, না হলে তো আজ জেলে পচে মরতে। ইমানুয়েল বলে, এমন ভাবে বলছেন যেন আমি আপনার জন্য কিছুই করিনি। আগারওয়াল মার্ডার কেস থেকে শুরু করে জেলে পল্লবীর মার্ডার সব আমি করেছি। পল্লবীকে না মারলে আপনার মেয়ে আজ জেলে থাকতো, আর আপনি কি করেছেন? কিডন্যাপ করে আমাকে এখানে নিয়ে এসেছেন। কমিশনার হতবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কেন কিডন্যাপ করব? তুমি তো আমাকে এখানে আসতে বলেছো। এসব কথা প্রভাকর আর কিরণ গাড়ির ভিতর থেকে দেখছে আর শুনছে, মানে এই লোকেশন কিরণ আর প্রভাকরই সিলেক্ট করেছে। ইদাম্মাকেও প্রভাকর জোর করে ইমানুয়েলকে কল দিয়েছিল। এরপর ইমানুয়েলকে ইনজেক্ট করে অজ্ঞান করে এখানে নিয়ে আসে। কমিশনার আর ইমানুয়েল তর্কের মাধ্যমে বুঝে যায় এটা আসলে একটা ট্র্যাপ। কিরণ বলে, ওরা হয়তো বুঝে গেছে, জলদি এখান থেকে চলো। গাড়ির শব্দ পেয়ে কমিশনার বন্দুক বের করে বাইরে আসে। ইমানুয়েল খেয়াল করে লাইটের মাঝে ক্যামেরা বসানো। কমিশনার বেশ কয়েকটা গুলি করে, কিন্তু প্রভাকররা পালিয়ে যায়। ইমানুয়েল এসে জানায় ওরা সব কথা রেকর্ড করেছে। কমিশনার ইমানুয়েলকে চলে যেতে বলে। ইমানুয়েল না থাকলে ওরা কিছু প্রমাণও করতে পারবে না। সব রেকর্ডিং নিয়ে কিরণ আর প্রভাকর হাইকোর্টের বিচারক শিব শঙ্করের কাছে যায়। তাকে সব ভিডিও দেখালে হাসপাতাল থেকে সুরজনা, এয়ারপোর্ট থেকে কারুনা আর শ্বেতা এবং কমিশনার অফিস থেকে কমিশনারকে গ্রেফতার করা হয়। বেশ কয়েকদিন পর প্রভাকর আর কিরণের বিয়ের পর তারা হানিমুনের জন্য বার্সেলোনার উদ্দেশ্যে এয়ারপোর্টে আসে। পরিবারকে ফোন দিয়ে সভা থেকে বিদায় নিয়ে ওয়েটিং এরিয়াতে বসে। কিরণ বলে, এটা আমার প্রথম ফরেন ট্রিপ, তাই ভয় করছে। এত সাহসী পুলিশ অফিসার যে কিনা তিনটা খুন করেছে, তার আবার ফ্লাইটে ভয় করছে। প্রভাকর এর উত্তরে বলে, তোমার থেকে বেশি ভয় তো আমার করছে, একটা খুনির সাথে হানিমুনে যাচ্ছি। কিরণ হেসে বলে, যদি বলি খুনগুলো আমি করিনি, অন্য কাউকে সাহায্য করেছি, তাহলে কি আমাকে বিশ্বাস করবে? প্রভাকর এবার হতবাক হয়ে যায়, সত্যি কি কিরণ খুনি না? কিছু জিজ্ঞেস করার আগেই বোর্ডিং এর জন্য অ্যানাউন্স করলে দুজনেই উঠে যায়। পাশে ইমানুয়েল তার বোর্ডিং কার্ড শো করছে। কিরণরা অবশ্য সেটা খেয়ালই করে না। হাঁটতে হাঁটতে প্রভাকরের সাথে এক মেয়ের ধাক্কা লাগে। প্রভাকরের মেয়েটাকে দেখে একটু চেনা চেনা মনে হয়, কিন্তু তেমন একটা গুরুত্ব দেয় না। কিছু দূর যাওয়ার পর কিরণ মেয়েটির দিকে তাকায়, আর মেয়েটাও কিরণের দিকে তাকালেই দেখা যায় এটা আসলে কিরণের বান্ধবী পল্লবী। দুজনেই মুচকি হাসি দেয়। তাহলে কি পল্লবী মারা যাওয়ার গল্পটা বানোয়ার ছিল? কিরণ কেনই বা ভয়েস চেঞ্জ করে পল্লবীর বাবা মায়ের সাথে কথা বলতো? ইদাম্মা কি পল্লবীকে সেদিন হত্যা করেনি? প্রভাকরের সামনে কি সব নাটক করেছিল? একটু আগে কিরণ বলল সে খুন করেনি, বরং অন্য কাউকে সাহায্য করেছে। তাহলে কি আসল খুনি পল্লবী? এমন অসংখ্য প্রশ্ন নিয়ে এখানে শেষ হয়ে যায় ওয়েব সিরিজ পুলিমেকা। তো আপনাদের কি মনে হয় পল্লবী বেঁচে ফিরলো কিভাবে? উত্তরটা কমেন্টে বলতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।